আসসালামু আলাইকুম সবাইকে আমাদের আজকের লাইভ ক্লাসে স্বাগত। তো আমরা গতদিন আমাদের আলোর প্রতিসরণ নিয়ে আমরা একটা ক্লাস নিয়েছিলাম এবং ওই ক্লাসে আমরা আলোর প্রতিসরণের প্রাথমিক যে ব্যাপার স্যাপারগুলো সেগুলো আমরা একটু এই যে মোটামুটি বেসিকটি স্ট্রং করে আমরা বলছিলাম। তো এর মধ্যে আমাদের কিছু জিনিস বাকি রয়ে গেছিলো, সেই জিনিসগুলো আমরা আজকে আলোচনা করব। তো আমাদের লাইভের শুরুতে আমি তোমাদেরকে একটু কথা বলে দিই যে তোমরা যারা জয়েন করছো, কে কোন স্কুল বা কে কোন কলেজ থেকে জয়েন করছো আমাদেরকে একটু জানিয়ে দাও, আর কে কোন লোকেশন থেকে জয়েন করছো সেটাও আমাদেরকে জানিয়ে দাও। আমরা দেখি কোন কোন লোকেশন থেকে আমাদের ক্লাসটা লাইভ ক্লাসটা দেখতেছো তোমরা। আর অবশ্যই সবাই লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দিবা। তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো তোমরা লাইভ ক্লাসটা শেয়ার করে দাও যাতে আমাদের এঙ্গেজমেন্টটা বাড়ে, তাহলে আমরা স্মুথলি তোমাদেরকে অনেক কিছু দিতে পারবো। মোহাম্মদ মাহফুজুর রহমান চুয়াডাঙ্গা জেলা থেকে বলতেছে, যাক ভালোই। সুমাইয়া নাসরিন অনি, চিটাগং গভর্নমেন্ট গার্লস কলেজ। মেহানি মিম, কাপাসগোলা সিটি কর্পোরেশন গার্লস কলেজ। আচ্ছা, তোমাদেরকে আবারও একটু বলি যে আমাদের লাইভটা যাতে তোমরা শেয়ার করে দাও। শেয়ার করে দিলে তাহলে আমাদের এঙ্গেজমেন্টটা বাড়বে, আর তোমাদের ফ্রেন্ডরা যারা ক্লাস করতেছে, যারা ক্লাস করবে তাদেরকে একটু মেনশন করে দাও যাতে করে তারা ক্লাসে ইজিলি জয়েন করতে পারে। আর আমাকে একটু কাইন্ডলি বলে দাও আমার সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা। যদি আমি জানি আমার গলাটা খুব একটা ভালো না, তো গলাটা ভালো না হলেও তোমাকে ক্লাসটা করতেই হবে, কারণ আমাদের এখানে এছাড়া কোনো উপায় নাই। তাহলে একটু কষ্ট করে হলেও গলার সাউন্ডটা একটু কানের মধ্যে ঢুকাই নিতে হবে এবং ক্লাসের যে বেসিকগুলো সেগুলো মাথায় ইনপুট করে দিতে হবে, না হয় আমাদের ক্লাসটা আমাদের জমবে না। তাহলে বলো সব কিছু ক্লিয়ার আছে কি না, সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু বলো। যদি সব কিছু ক্লিয়ার থাকে আমরা শুরু করে দিব। আর তোমরা অবশ্যই আবারও বলতেছি তোমরা একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও আর ক্লাসটা শেয়ার করে দাও যাতে করে ইজিলি তারা জয়েন করতে পারে। কারণ আমরা শুরু করব আজকে আমাদের ক্লাস, আজকে আমাদের প্রতিসরণের দ্বিতীয় অংশটা। ওকে। আর যদিও তোমরা জানো যে আমি ক্লাস নিলে সবাই বলে একটা ভয়, সেটা হচ্ছে ক্লাস শেষ হওয়ার কোনো নির্দিষ্ট টাইম নেই, কিন্তু আজকে আমরা একটু অল্প সময় ক্লাস নিব। অল্প সময় মিনস হচ্ছে আমরা কিছু নির্দিষ্ট টপিকস ধরে 1 ঘন্টার ভিতরে ইনশাল্লাহ আজকে শেষ করে দিব। যদিও আসলে প্রতিদিন মুখের বলা 1 ঘন্টা শেষ হয় না, এই 1 ঘন্টা 2 ঘন্টা ছাড়া কেন জানি চলে না। তো আমরা আজকের ক্লাসে এত বেশি লেট করব না, কিন্তু কথা হচ্ছে এই ক্লাসে আমরা এমন কিছু বেসিক দিব যে বেসিকগুলো দিয়ে তুমি মারাত্মক কাজ করে ফেলতে পারবা। এবং আজকের ক্লাসটা মোটামুটি ম্যাথমেটিক্যাল বেসড। আমরা অনেকে যে কাজটা করি সেটা হচ্ছে ভাইয়া ফিজিক্সের ম্যাথগুলো আমাদের কেন জানি আমাদের মাথার ভিতরে একটু দিয়ে নাড়া। আমি বলি এই ম্যাথটা তোমাকে দিবে না নাড়া যদি তোমার মাথার ভিতরে বেসিকটা থাকে একটু করে করা। ওই কারণে আমাকে বেসিকটা স্ট্রং করতে হবে, তাহলে আশা করি কোনো সমস্যা হবে না। সো যদি তুমি করতে পারো আমাদের ফিজিক্সের বেসিকটা স্ট্রং, তাহলে তোমার আর কোনো নাই টেনশন, কারণ তোমাদের মাথায় অনেক বেসিক আছে। আর তার জন্য আজকে তোমাদের ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করতে হবে। ইনশাল্লাহ আমরা সব কিছু খুব সুন্দর করে কভার করে দেব। ওকে, আমরা দেরি না করে আমরা শুরু করে দিই। অলরেডি আমি বোর্ডে একটা ম্যাথ লিখে রাখছি, যে ম্যাথটা দিয়ে আমরা আজকের ক্লাসে স্টার্ট করব সেটা হচ্ছে সংকট কোণ সংক্রান্ত। তো আমার আসলে একটা ব্যক্তিগত সিস্টেম হচ্ছে এরকম, যেমন গত ক্লাসে কিন্তু আমি সংকট কোণ পড়াই ফেলছি, বাট আমি 100% কনফার্ম এই ম্যাথটা দিলে আমাদের এখানে 50% স্টুডেন্ট ভুল করবে। কেন? তাদের কাছে সংকট কোণের বেসিকটা ক্লিয়ার, তাও কিছু কিছু জায়গায় এখন একটু আনক্লিয়ার, যেটা আমি ডিরেক্টলি বলি নাই, আজকে ডিরেক্ট বলবো, বড় গলায় বলবো কোনটা কি হয়, কোনটা কি না ধরলেই নয়, যেটা যেখানে যেভাবে ধরার সেভাবেই ধরতে হয়, না হয় মাঝে মধ্যে যে কোনোভাবে ধরলে বিপদে পড়তে হয়। ওই কারণে আমাকে ধরাটা জানতে হয়। তো ওই কারণে আমরা সূত্রের মধ্যে কোন জিনিসটা কি সেটা আমরা খুব ভালো করে বুঝে নিব, তাহলে ম্যাথ করতে কোনো প্রবলেম হবে না। সো আজকে আমরা শুরু করে দিই আমাদের ক্লাস। আমরা এই ম্যাথটাই আমরা এখানে করব। ওকে, তো আমার পরিচয় তো আর দেওয়ার নাই, আমাদের এটা মুছে ফেলি, পরিচয় গোপন থাকুক। ওকে, তাহলে আমরা শুরু করে দিই ভাইয়েরা।
একটু ভালো করে খেয়াল করে দেখো, আমার এখানে কোয়েশ্চেনটা হলো বায়ুতে একটি কাচখণ্ডের সংকট কোণ 30°। অর্থাৎ মনে করো আমাদের এখানে একটা কাচখণ্ড আছে, মনে করো ফর এক্সাম্পল দিস ইজ এ কাচখণ্ড, দিস ইজ এ কাচখণ্ড, তাহলে আমার এটা হচ্ছে একটা কাচখণ্ড। আবার এখানে দিলাম ঠিক সেম টাইপ অফ কাচখণ্ড, এটা আমার একটা কাচখণ্ড। তাহলে একটু খেয়াল করো, আমাকে বলা হলো এই কাচখণ্ড যেটা আছে এই কাচখণ্ডের চারপাশে আছে বায়ু, কাচখণ্ডের চারপাশে আছে কি বায়ু। তাহলে আমরা এখানে দুইটা মাধ্যম বলতে পারি, একটা হচ্ছে কাচ মাধ্যম আর একটা হচ্ছে বায়ু মাধ্যম। ফর এক্সাম্পল তুমি ধরে নাও আমি সেই কাচ, আমার চারপাশে আছে অনেক বাতাস, তাহলে আমরা বলতে পারি এখানে আছে দুইটা মাধ্যম, একটাকে আমরা বলি কাচ মাধ্যম আর একটাকে আমরা বলি বায়ু মাধ্যম। তাহলে আমাদের কাচটা বায়ুতে আছে, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের দুইটা মাধ্যম, একটা হচ্ছে কাচ আর একটা হচ্ছে বায়ু। আর আমরা জানি প্রতিসরণাঙ্ক বের করতে হলে তোমাকে বলে দিতে হয় কোন মাধ্যমের সাপেক্ষে কোন মাধ্যমের। আর আমরা বলছিলাম যখনই আমাকে বলবে না কার সাপেক্ষে, তখন তখন আমাদের মনটা হতাশায় ভুগে, তখন আমার কেন জানি মনের ভিতর সৃষ্টি হয় একটু করে শূন্যতা। ওই কারণে আমরা বলি যার কেউ নাই তার আছে শূন্য, যার কোনো মাধ্যম নাই তার জন্য আছে আমাদের শূন্য মাধ্যম। ওই কারণে বলি প্রতিসরণাঙ্ক দুই প্রকার, যার কেউ নাই যার অনেকেই আছে, যার কেউ নাই তার জন্য শূন্য মাধ্যম আছে, বিজ্ঞানীরা এটাকে পরম প্রতিসরণাঙ্ক বলিয়াছে। এর মানে শূন্য মাধ্যমের সাপেক্ষে কোনো কিছুর প্রতিসরণাঙ্ককে আমরা বলি পরম প্রতিসরণাঙ্ক। তাহলে আমরা বলি পানির প্রতিসরণাঙ্ক কার সাপেক্ষে, ভাই আমার কেউ নাই, শূন্য ছাড়া উপায় নাই, তখন আমরা বলতে পারি পানির প্রতিসরণাঙ্ক মানেই হচ্ছে পানির পরম প্রতিসরণাঙ্ক মানেই হচ্ছে যার কেউ নাই, সেটা হচ্ছে শূন্য মাধ্যমের সাপেক্ষে। আর যদি বলা হয় তোমার কারো না কারো সাপেক্ষে, পানির সাপেক্ষে কাচ, কাচের সাপেক্ষে পানি, হোয়াট এভার, নো প্রবলেম, সেটাকে আমরা বলি আমাদের আপেক্ষিক প্রতিসরণাঙ্ক। ওকে, তাহলে আমরা এই জিনিসটা গত ক্লাসে শিখছিলাম। এবার একটু খেয়াল করে দেখি, ভাই আমাদের বলা হলো বায়ুতে একটি কাচখণ্ডের সংকট কোণ 30°। এটা নিয়ে আমার মাথা ব্যথার কোনো প্রয়োজন না, আমি জাস্ট প্রশ্নটা অ্যানালাইসিস করতেছি। এরপর বললো √2 প্রতিসরণাঙ্কের কোনো তরলে, তাহলে তরলে নিমজ্জিত রাখলে, তাহলে এই কাচখণ্ডটা যখন বায়ুতে ছিল ওই মুহূর্তে তার সংকট কোণ ছিল 30°, তার সংকট কোণ 30°। এখন বলা হলো এটাকে যদি √2 প্রতিসরণাঙ্কের কোনো তরলে নিমজ্জিত করা হয়, এই যে আমার অনেকগুলো তরল, তার মধ্যে আমরা দিয়ে দিলাম এই কাচখণ্ডটাকে ডুবিয়ে, তাহলে দেখো এই কাচখণ্ডের এবার চারদিকে এবার কিন্তু বায়ু নাই, এবার যেটা আছে সেটা হচ্ছে √2 প্রতিসরণাঙ্কের তরল, মিউ ইকুয়ালস টু √2, এরকম একটা তরল আছে, এই তরল দ্বারা ঘেরাও করা আছে। এখন আমি বলবো ভাইয়া এখানে কাচ এবং √2 প্রতিসরণাঙ্কের তরল আছে। তাহলে খেয়াল করো এই কাচটা যখন বায়ুর মধ্যে ছিল তখন যে দুইটা মাধ্যম, সেই দুইটা মাধ্যম হচ্ছে একটা কাচ আর একটা বায়ু। আর এই কাচটাই যখন আমাদের তরলের মধ্যে আছে তখন আমার মাধ্যম দুইটা, একটা হচ্ছে কাচ আর একটা হচ্ছে তরল, এবং সেই তরলের প্রতিসরণাঙ্ক হচ্ছে √2। প্রশ্ন হলো যদি এখানে তার সংকট কোণ, এখানে তার সংকট কোণ θc ইকুয়ালস টু 30° হয়, আমরা জানি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল θc দ্বারা প্রকাশ করা হয় সংকট কোণ, তাহলে এই কাজটাকে যখন তরলে নিমজ্জিত করা হয়, যেই তরলের প্রতিসরণাঙ্ক √2, তাই সেখানে তার আমাদের সংকট কোণটা কত, এটা তোমাকে খুব ভালো করে বুঝতে হবে। এবার আসো, এটা হচ্ছে আমার প্রশ্ন। এবার আমরা আসি, এটা প্রশ্ন হলো, এবার আমরা সলভ করে ফেলবো, খুব ইজিলি। তার জন্য তোমাকে জানতে হবে ভাইয়া, কি জানতে হবে, তার জন্য ছোট্ট খাট্ট কিছু বেসিক জানতে হবে, যেই বেসিকগুলো না জানলেই নয়। আর সেই বেসিকগুলো আমি ক্লাসে বলবো না, এটা কেমনে হয়, ওই কারণে ওই বেসিকগুলো আমাকে বলতে হয়। আসো তোমাকে বেসিক বুঝাই, অনেকের কাছে ম্যাথটা মনে হইতে পারে একটু করে করা, কিন্তু আমার ক্লাসের পর দেখবা তোমার মাথার মধ্যে ম্যাথটা দিয়েছে ধরা। ওই কারণে আমরা এই ম্যাথের জন্য যা যা লাগে সব কিছু আমরা বুঝাই ফেলবো, একটু খেয়াল করে দেখি। ওকে ওকে ওকে, এবার আসো ভাইয়া, সংকট কোণের জন্য তোমরা অনেকে ঝামেলায় পড়ে যাও। আমরা গত ক্লাসে তোমাদেরকে বলছিলাম ভাইয়া সংকট কোণ বের করার জন্য আমরা প্রথম শর্ত হচ্ছে আলো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময়। সো আবারও বলতেছি, সংকট কোণ তখনই আমরা কাউন্ট করি যখন ঘন থেকে হালকার দিকে যায়। কোনো একটা আলো ঘন থেকে হালকাতে গেল, সে ঘনতে যাচ্ছে 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 যাচ্ছে, হালকাকে পাচ্ছে, এরপর দিক চেঞ্জ করছে। কেন? মাধ্যম পরিবর্তন হইলে কিন্তু সে কি হয়, তার দিকটা পরিবর্তন হয়। ওই কারণে আমরা বলি ঘন থেকে সে হালকাতে গেল, ঘন থেকে হালকাতে গেলে অবিলম্ব থেকে দূরে সরে যায়। এখন আমাদের ঘন থেকে হালকাতে যাওয়ার সময় আমাদের ঘন থেকে যে কোণে আপতিত হলে
সে 90 ডিগ্রি কোণে প্রতিসরিত হয়, এর মানে বিভেদ তল ঘেঁষে চলে যায়, তাকে আমরা বলি সংকট কোণ। আর এর থেকে বেশি হলে তো দেখা এটা আর আমাদের প্রতিসরণ হয় না, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। এখন আমাকে বুঝতে হবে বেশ সংকট কোণের ফর্মুলাটা কী ছিল ভাই, মনে আছে আমাদের গত ক্লাসে ইমু ভাইয়া বলি আছে সংকট কোণ থিটা সি ইকুয়ালস টু সাইন ইনভার্স 1/μ। কিন্তু আমার প্রশ্ন হলো এই মিউটা, এই মিউটা কার সাপেক্ষে কার, এই মিউটা কার সাপেক্ষে কার প্রতিসরণাঙ্ক একটা আমাকে বলো তো। আমরা জানি ভাই এখানে আমার আছে দুইটা মাধ্যম, একটা আমার হালকা আর একটা আমার ঘন, একটা ঘন আর একটা হালকা, এটা হালকা আর একটা ঘন। তাহলে আমার কথা হচ্ছে ভাইয়া এই মিউ যে দিচ্ছি আমি ডাইরেক্ট এই ফর্মুলা ইউজ করবো, কোনো সমস্যা নাই, যেমনি ইচ্ছে তেমনি করা যায়, ম্যাথের কোনো ব্যবধান নাই। আমার কথা হচ্ছে বেসিকটা একটু মাথায় ঢুকাই, এরপর যেমনি ইচ্ছে তেমনি ম্যাথ করে যাই এবং আনসারটা মিলাই, এরপর একটু করে রং চা খেয়ে আমার গলাটা গরম করে যাই। এবার আসো আমার থিটা সি ইকুয়ালস টু সাইন ইনভার্স 1/μ। এখন আমাকে বলো এই মিউটা কার সাপেক্ষে কার প্রতিসরণাঙ্ক একটু বলো তো। ফর এক্সাম্পল আমাদের যে কোনো সংকট কোণের ক্ষেত্রে ভাইয়া আমাদের এখানে থিটা সি ডাইরেক্ট তোমাকে পরীক্ষা বললো সংকট কোণ কত, আর ভাই সংকট কোণ কত তোমাকে জিজ্ঞেস করছে, নো প্রবলেম। আমার কথা হচ্ছে সংকট কোণের জন্য ডাইরেক্ট ফর্মুলা মুখস্থ করে ফেলো। এটাকে আমরা বলবো, আমি আমার স্টুডেন্টদেরকে বলি একটা কথা তুমি চিন্তা করবা, তোমাদের দুনিয়ায় অন্য কোনো কিছু নাই, সংকট কোণের জন্য খালি ইমু ভাইয়ের একটা ফর্মুলা পাই যাকে আমরা ঠাড়া মুখস্থ করে ফেলবো। টি এম মানে হচ্ছে ঠাড়া মুখস্থ, টি পর ঠাড়া এম পর মুখস্থ, ঠাড়া মুখস্থ করে ফেলবা। একটা কথা তোমাদেরকে বলে আমি আশ্বস্ত করি, মুখস্থ বিদ্যা প্রতিভাকে ধ্বংস করলেও সাফল্যকে ত্বরান্বিত করে। দেখো একটা ম্যাথ তুমি কতটুকু বুঝলা সেটা কোনো ফ্যাক্ট না, এই ম্যাথটা যখন তুমি আনসার মিলাই দিলা সেটা কিন্তু ফ্যাক্ট। ওই কারণে দেখবো পরীক্ষার হলে তুমি যেখান থেকে দেখে লেখো, তুমি তোমার বন্ধুর খাতা থেকে লেখো, বান্ধবীর খাতা থেকে লেখো, যার খাতা থেকে লেখো না কেন, যদি খাতায় আমার আনসারটা মিলে যায় ফুল মার্কস স্যার দিয়ে যায়, কিন্তু যখন আমার আনসার মিলে না তখন স্যার আমাকে 0 দেওয়া ছাড়া থাকে না। ওই কারণে সফলতাই হচ্ছে সব কিছুর মূল মন্ত্র। তার জন্য যদি প্রয়োজন হয় মুখস্থ বিদ্যা তাও আমরা করবো, তবে একটু বুঝে শুনে করবো। তাহলে আমরা একটু খেয়াল করি, আমরা একটু মুখস্থ করে ফেলবো। টি এম মানে হচ্ছে ঠাড়া মুখস্থ, ঠাড়া মুখস্থ, ঠাড়া মুখস্থ, ঠাড়া মুখস্থ করে ফেলো। সংকট কোণ থিটা সি ইকুয়ালস টু সাইন ইনভার্স 1/μ, সিম্পল। থিটা সি মানে সংকট কোণ, সাইনকে তো আমরা চিনি, সাইন ইনভার্সকেও চিনি, এই মিউটা হচ্ছে প্রতিসরণাঙ্ক। প্রশ্ন হলো মাধ্যম তো দুইটা থাকবে, এখন একটা হালকা আর একটা ঘন, স্বাভাবিক যে কোনো থাকতে পারে, হালকা ঘন যে কোনো কিছু থাকতে পারে। আমার প্রশ্ন হলো এই মিউটা কার সাপেক্ষে কে, হালকার সাপেক্ষে ঘন নাকি ঘন সাপেক্ষে হালকা? হালকার সাপেক্ষে ঘন নাকি ঘন সাপেক্ষে হালকা? একটু বলো দেখি। তোমরা যারা আগে খেয়াল করো না, এটা কিন্তু বোর্ডে লিখেই ছিল, আমি মুছে ফেলছি তোমাদেরকে প্রশ্ন করার আগে দিয়ে। দেখছো আমি কিরকম চালাক। ওকে ওকে, আমাদের অনেকে আনসার দিচ্ছে, অনেকের আনসার সঠিক, অনেকের আনসার ভুল, কিন্তু আমি তোমাকে বলি ভাইয়া এই মিউটা সবসময় হচ্ছে আমাদের হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের প্রতিসরণাঙ্ক, হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের প্রতিসরণাঙ্ক। আবারও বলতেছি, হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের প্রতিসরণাঙ্ক। এবার কোনটা হালকা কোনটা ঘন তুমি বের করো, আনসারটা বের করো, কোনো সমস্যা নাই। তাহলে আমরা সিম্পল বলতে পারি, আবারও বলতেছি মিউ মানে কি, মিউ মানে হচ্ছে ভাইয়া ঘন, আমাদের মিউটা হচ্ছে আমাদের হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের প্রতিসরণাঙ্ক, হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের প্রতিসরণাঙ্ক। এবং আমরা লাস্ট ক্লাসে তোমাদেরকে এটা মনে করাই দিয়েছিলাম ভাইয়া, অথবা আমরা ডাইরেক্ট এভাবে লিখতে পারি থিটা সি ইকুয়ালস টু সাইন ইনভার্স মিউ হালকা বাই মিউ ঘন, তাও মিলে যায়। কিন্তু কথা হচ্ছে ভাইয়া এভাবে করলে আমাদের একটু এটাকে মনে হয় তুমি একটু অসামাজিক। তো আমাকে কথা হলো অসামাজিক হওয়ার দরকার নাই, আমরা সামাজিক হব, তবে আমার ধরাধরিটা একটু ভালোভাবেই করব। যেখানে তোমার ধরাধরি করতে আমাদের কোনো আপত্তি নাই, সেখানে অলওয়েজ আমরা ধরাধরি করতে চাই, কিন্তু কথা হলো একটু বুঝে শুনে ধরাটাই আসলে চাই। তাহলে আসো আমার এখানে যে তুমি মিউটা ধরবা, মিউটা কি ধরবা, অলওয়েজ হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন। এবার আসো আমি এখান থেকে এই ফর্মুলা চাইলে প্রমাণ করে দিতে পারি। কেমনে প্রমাণ করে দিতে পারি দেখো ভাইয়া, একবারে সিম্পল হিসাব কি ভাইয়া, এখানে যে আপনি মিউ বলতেছেন, এই মিউ মানে হচ্ছে হা মিউ ঘ, মানে হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন। তাহলে আমরা এটাকে বলতে পারি মিউ ঘন ডিভাইড বাই মিউ হা। কারণ আমরা তো গত ক্লাসে শিখেছিলাম
এ মিউ বি সমান হচ্ছে মিউ বি ডিভাইড বাই মিউ এ, দুইটা মাধ্যমের জন্য। আর যদি তিনটা মাধ্যম হয় সেক্ষেত্রে এভাবে লেখার পর বাকি মাধ্যমটা এখানে লিখে দিব। সৌরা পদ্ধতি যেটা শিখেছিলাম সিপি, গত ক্লাসে শিখেছিলাম সিপি সৌরা পদ্ধতি, সেই সৌরা পদ্ধতি আমরা শিখছি। তো আমার কথা হচ্ছে আজকে আমরা সেটা অ্যাপ্লাই করব। তো এখন হচ্ছে মিউ ইকুয়ালস টু, আমরা মিউ মানে হচ্ছে হালকার সাপেক্ষে ঘন, তাহলে আমরা এটাকে মিউ ঘন বাই মিউ হালকা বলতে পারি। তাহলে একটু ভালো করে খেয়াল করো তো, সংকট কোণ থিটা সি ইকুয়ালস টু সাইন ইনভার্স বলা যায় 1 বাই মিউ। এই মিউ মানে কি? এই মিউ মানে হচ্ছে ঘন, সরি হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন, হালকা মিউ ঘন। তাহলে আমরা এটাকে লিখতে পারি সাইন ইনভার্স 1 বাই হালকা মিউ ঘন মানে হচ্ছে মিউ ঘন ডিভাইড বাই মিউ হালকা। এবার যেহেতু এটা হরে আছে এটাকে উল্টাই দাও উপরে তুলে, তখন হবে সাইন ইনভার্স মিউ হালকা বাই মিউ ঘন, মিউ হালকা ডিভাইড বাই মিউ ঘন। দেখো এটা চলে আসছে। তো আমার কথা হচ্ছে তোমাকে এভাবে চিন্তা করার দরকার নেই, কারণ তোমার সাথে আছে এমো ভাই, তার কারণে তোমাকে একটা কথাই আমি বলতে চাই, সবসময় ঠাড়া মুখস্থ করে রাখবা যে আমাদের সংকট কোণ, ভাই এগুলো মুখস্থ পরীক্ষা আছে আমার সংকট কোণ। ওকে ভাইয়া, সংকট কোণের ফর্মুলা কি? থিটা সি ইকুয়ালস টু সাইন ইনভার্স 1 বাই মিউ, থিটা সি ইকুয়ালস টু সাইন ইনভার্স 1 বাই মিউ, সাইন ইনভার্স 1 বাই মিউ, সাইন ইনভার্স 1 বাই মিউ। এই মিউটা মানে হচ্ছে হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের প্রতিসরণাঙ্ক। এটাই হচ্ছে আমাদের আজকের অঙ্কের জন্য মূল কথা। এটা আমরা অনেকে জানি না। এটা হচ্ছে কি হালকার সাপেক্ষে ঘন। তোমার কাছে বিরক্ত লাগতেছে না? আরো লাগুক। হালকা সাপেক্ষে ঘন, হা গ মানে হালকার সাপেক্ষে ঘন, হালকার সাপেক্ষে ঘন। তাহলে হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন যদি চিন্তা করো, আর কিচ্ছু করা লাগবে না, দুনিয়ার সব সংকট কোণের আনসার মিলে যাবে। বলো আমাদের এতটুকু মাথায় ঢুকছে কিনা? সো আমি এই জিনিসটা আমার দেখার দরকারই নাই। আমার কথা হচ্ছে ভাইয়া সংকট কোণের ফর্মুলা আমি জানি, এটা থিটা সি ইকুয়ালস টু সাইন ইনভার্স 1 বাই মিউ হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের প্রতিসরণাঙ্ক। ভাই এতবার বলতেছেন কেন? আমার ব্যক্তিগত ইচ্ছা, আবার বলবো থিটা সি ইকুয়ালস টু সাইন ইনভার্স 1 বাই মিউ হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের প্রতিসরণাঙ্ক। আবার বলবো না, আমার ইচ্ছা নেই, আমি আর বলবো না। বলো একটু তোমরা বুঝছো কিনা? একটু বুঝছি কিনা সবাই? একটু বুঝছি কিনা? এতটুকু সবার ক্লিয়ার কিনা? একটু বলো এতটুকু সবার ক্লিয়ার কিনা? মাথায় ঢুকতে হবে। মাথায় ঢুকে ছাড়া কোনো উপায় নাই। পরীক্ষায় ম্যাথ মিলবে না, এটা কোনো কথা হলো? মাথায় ঢুকাই দিব। কি মাথায় ঢুকাই দিব? খালি ক্লাসে কনসেন্ট্রেশন দাও। আচ্ছা, আমাদের হাবিব হাসান মাত্র জয়েন করলো, তার জন্য আমি আরেকবার বলতেছি, মিস্টার হাবিব হাসান তুমি মনোযোগ দিয়ে শুনে রাখো। এই লাইনটা তোমাকে মুখস্থ করতে হবে। সেই মুখস্থ লাইনটা হবে এটা, সংকট কোণ থিটা সি ইকুয়ালস টু সাইন ইনভার্স 1 বাই মিউ। এই থিটা সিকে আমরা বলি সংকট কোণ, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, আর মিউটাকে আমরা বলি প্রতিসরণাঙ্ক। প্রতিসরণাঙ্ক যখন আসবো তখন বলা হয় কার সাপেক্ষে কার, এ কার সাথে কার, এরকম আসে না? হ্যাঁ, এখানে হচ্ছে হালকার সাথে ঘন, হালকা মাধ্যমের সাপেক্ষে গণমাধ্যমের প্রতিসরণাঙ্ক। এতটুকু মাথায় রাখলে আর কিচ্ছু লাগবে না। থিটা সি ইকুয়ালস টু সাইন ইনভার্স 1 বাই মিউ, থিটা সি সংকট কোণ, মিউ হচ্ছে হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের প্রতিসরণাঙ্ক। এনাফ ইজ এনাফ। ওকে, এবার আমরা একটু সামনের দিকে যাই। তাহলে এবার আসো আমরা এই ম্যাথটা করে ফেলবো সেম কনসেপ্টে। এখন আসো ভাইয়া, এবার আসেন। প্রথমে আমাকে বলা হয়েছে বায়ুতে একটি কাচখণ্ডের সংকট কোণ 30 ডিগ্রি। ভালো কথা হচ্ছে কাচের প্রতিসরণাঙ্ক কত আমরা জানি না, বায়ুটা আমরা জানি 1 এর কাছাকাছি। তো আমরা জানি বায়ুর সাপেক্ষে সবার প্রতিসরণাঙ্ক কিন্তু বেশি। দ্যাট মিনস আমি বুঝতে পারতেছি বায়ু এবং কাচের মধ্যে বায়ুর প্রতিসরণাঙ্ক কম, কাচের প্রতিসরণাঙ্ক বেশি। এবার এখানে এই কাচটা আছে তরলের মধ্যে, এখন তরলের প্রতিসরণাঙ্ক √2। তো কাচের প্রতিসরণাঙ্ক তো আমি জানি না, তো কাচটা তরল থেকে হালকা না ঘন আমি কেমনে বুঝবো? এটা তো আমি প্রতিসরণাঙ্ক দেখে বুঝবো। তাহলে আসো, আমার প্রথম কাজ হচ্ছে কি বের করা? আমার প্রথম কাজ হচ্ছে কাচের প্রতিসরণাঙ্ক বের করা। যেহেতু আমার প্রশ্নের মধ্যে কোনো জায়গায় কাচের প্রতিসরণাঙ্ক দেওয়া নাই, কিন্তু একটা হিন্টস আমি পাই, সেটা হচ্ছে ভাইয়া এই কাচটা যখন বায়ুতে আছে, কাচ বায়ুতে আছে তখন সংকট কোণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা সিম্পল বলতে পারি ভাইয়া সংকট কোণ থিটা সি ইকুয়ালস টু সাইন ইনভার্স 1 বাই মিউ। ওকে,
অথবা আমরা এখান থেকে লাইনটাকে সুন্দর করে সাজিয়ে এভাবে লিখতে পারি। অনেকে এভাবে লিখে যে এটা এ পাশে গেলে সাইন থিটা সি হয়, তাহলে আমাদের মিউ ইকুয়ালস টু 1/sin থিটা সিও বলা যায়। তুমি যেভাবে ইচ্ছো ওইভাবে বলো, আমার কোনো সমস্যা নাই। এখন আমার কথা হচ্ছে, আমি এই লাইনটা থেকে লিখলাম মিউ ইকুয়ালস টু 1/sin থিটা সি। প্রশ্ন হলো থিটা সি এর মান দেওয়া আছে কিনা? আছে। থিটা সি এর হচ্ছে আমাদের কত? 30 ডিগ্রি। ওকে, এই যে মিউ মানে কি? হালকার সাপেক্ষে ঘন। এখন বর্তমানে যখন 30 ডিগ্রি দেওয়া আছে, সে কোথায় আছে? সে কিন্তু বায়ুতে আছে কাছটা। তাহলে এখানে হালকা কে? এই তোমরা বলো বায়ু এবং কাছের মধ্যে কে হালকা কে ঘন? বায়ু এবং কাছের মধ্যে কে হালকা কে ঘন? তোমরাই বলো। এখানে আমি কার সাপেক্ষে কাকে দিব? আমি যখন থিটা সি এর মান 30 ডিগ্রি বসাবো, এই থিটা সি এর মান 30 ডিগ্রি বসাবো, বলো মিউটা কার সাপেক্ষে কাকে দিব? মিউটা কার সাপেক্ষে কাকে দিব একটু বলো। মিউটা কার সাপেক্ষে কাকে দিব একটু বলো। মিউটা কার সাপেক্ষে কে একটু বলো। মিউটা কার সাপেক্ষে কাকে দিব? তুমি হালকা ঘন বললে হবে না, বাতাসের কাছের কথা বলতে হবে, বায়ু আর কাছের কথা বলতে হবে, বায়ু আর কাছের কথা বলতে হবে। হ্যাঁ, এই যে এতক্ষণ লাইনে আসছো, হ্যাঁ সবার আনসার ঠিক। হ্যাঁ, এয়ার হালকা, কাজ হচ্ছে কি? কাজ হচ্ছে ঘন। তাহলে আমরা এখানে দিব এয়ার মানে এ, মিউ, ঘন হচ্ছে কাজ, কাজ মানে হচ্ছে গ্লাস, জি দিলাম। ওকে ওকে, তো আমার এ মিউ জি মানে কি? বাতাসের সাপেক্ষে মানে হচ্ছে আমাদের তো আলটিমেটলি এটাকে আমরা চাইলে অনলি মিউ জি লিখতে পারি না? অবশ্যই পারি। তাহলে মিউ জি, কারণ হচ্ছে আমাদের বায়ুর সাপেক্ষে বায়ু আর শূন্য মধ্যে আমরা প্রায় সেম ধরে নিই। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে কাছের প্রতিসারণাঙ্ক কত? কাছের প্রতিসারণাঙ্ক 1/sin 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রির মান কত বলো তো? সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2। তাহলে আমরা এখান থেকে পাবো মিউ জি ইকুয়ালস টু হচ্ছে 2। দেখো প্রশ্নের মধ্যে কাছের প্রতিসারণাঙ্ক দেওয়া নাই, অলরেডি আমরা কাছের প্রতিসারণাঙ্ক পেয়ে গেছি। এটাও পরীক্ষায় তোমার একটা প্রশ্ন হইতে পারে, বলা হইতে পারে বায়ুতে একটা কাজ আছে, যার বায়ুতে যদি একটা কাজ থাকে এই ক্ষেত্রে সংকট কোণ 30 ডিগ্রি, বায়ুতে একটি কাজখণ্ডের সংকট কোণ 30 ডিগ্রি, কাছের প্রতিসারণাঙ্ক কত? তাহলে দেখো কাছের প্রতিসারণাঙ্ক বের হয়ে গেছে। এবার আমার প্রশ্ন হচ্ছে, দেখো কাছের প্রতিসারণাঙ্ক হচ্ছে 2, কাছের প্রতিসারণাঙ্ক হচ্ছে 2, তাহলে আমরা দেখতেছি মিউ জি ইকুয়ালস টু হচ্ছে 2। আর এখানে মিউ তরল লিকুইড, তাহলে মিউ এল লিকুইড ইকুয়ালস হচ্ছে √2 মানে হচ্ছে 1.41 সামথিং। তাহলে বুঝতে পারতেছ এখানে তরল এবং কাচের মধ্যে কে ঘন? এই যে ভাইয়া কাচের প্রতিসারণাঙ্ক বেশি, এর মানে কাচ একটু বেশি ঘন। তাহলে আমরা একটা কথা বলতে পারি, ভাইয়া কাচ একটু বেশি ঘন, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো এই ক্ষেত্রে সংকট কোণ বের করতে হলে থিটা সি ইকুয়ালস টু সাইন ইনভার্স 1/μ। এই মিউ মানে কোন মিউ? ভাই এই মিউ মানে হচ্ছে হালকার সাপেক্ষে ঘন। এই সিচুয়েশনে হালকার ঘনকে, এই সিচুয়েশনে তরল হচ্ছে হালকা আর কাজ হচ্ছে কি? ঘন। তরল হচ্ছে হালকা, কাজ হচ্ছে ঘন। তাহলে আমরা এখান থেকে বলতে পারি থিটা সি ইকুয়ালস টু সাইন ইনভার্স আমাদের 1/, এই মিউ মানে হচ্ছে, তাহলে আমরা একসাথে বলে দিতে পারি আমাদের 1/, যদি হালকার সাপেক্ষে ঘন হয় আমরা ডাইরেক্ট বলতে পারি হালকা ডিভাইডেড বাই ঘন, মিউ হালকা ডিভাইড বাই মিউ ঘন। এবার একটু খেয়াল করো, সাইন ইনভার্স মিউ হালকা, এখানে হালকাকে √2 আর ঘনকে 2, তাহলে এবার কাটাকাটি করো, সাইন ইনভার্স 1/√2 হয়, কারণ 2কে লেখা যায় √2 ইন্টু √2, এই 2কে √2 ইন্টু √2 লিখলে √2 কাটাকাটি। এবার আমাদের সাইন আমাদের কতর মান 1/√2 তোমরা জানো 45 ডিগ্রি মান, তাহলে থিটা সি ইকুয়ালস হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। বলো সবাই বুঝছি কিনা? মানে এক কথায় আমাদের এই মিউ মানে হচ্ছে কি? এই মিউ মানে হচ্ছে হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের প্রতিসারণাঙ্ক। তাহলে আমরা এখানে বলতে পারি মিউ ইকুয়ালস টু হালকা মিউ ঘন, এর মানে মিউ ঘন বাই হালকা, আর 1/মিউ ঘন বাই 1/ হালকা বাই ঘন, 1/ ঘন বাই হালকা মানে হচ্ছে আমাদের হালকা মিউ হালকা বাই মিউ ঘন, কারণ 1/ মানে হচ্ছে উল্টে গেছে, একটু আগে যে ক্যালকুলেশন দেখাইছিলাম। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে বলতে পারি আমাদের বায়ুতে যখন ছিল তার সংকট কোণ ছিল 30 ডিগ্রি, যখন সে আমাদের √2 প্রতিসারণাঙ্কের তরলে আসলো তখন তার প্রতিসারণাঙ্ক হচ্ছে কত? 40, আর তার সংকট কোণ হচ্ছে 45 ডিগ্রি। বলে এটা আমরা বুঝছি কিনা? একটুক বুঝছি কিনা? একটুক সবাই বুঝছি কিনা বলো।
ওকে, তাহলে আমাদের এতটুকু সবার ক্লিয়ার কিনা? এতটুকু সবার ক্লিয়ার কিনা? আচ্ছা, যদি আমাদের এতটুকু আমাদের সবার ক্লিয়ার হয়, এবার আমরা যেখানে যাব সেটা হচ্ছে আমাদের আপাত এবং প্রকৃত প্রতিসরণের কিছু ম্যাথ আছে, আমরা সেই ম্যাথগুলো করব। ওই ম্যাথগুলোর জন্য আগে আমাকে কনসেপ্টটা জানতে হবে। পুরো কনসেপ্টটা এখন আমি আলোচনা করব তোমাদের সামনে, একটু ভালো করে খেয়াল করো। তাহলে আমরা এই কোয়েশ্চেনের জন্য তুমি বুঝতে পারতেছো আমার টার্গেট একটাই। সেই টার্গেটটা কি? আমাদের থিটা সি ইকুয়ালস টু সাইন ইনভার্স 1/μ। এখানে মিউ মানে হচ্ছে আমাদের হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের প্রতিসরণাঙ্ক, শেষ। অথবা আমরা সরাসরি ফর্মুলা ব্যবহার করতে পারি, আমাদের থিটা সি ইকুয়ালস টু সাইন ইনভার্স মিউ হালকা ডিভাইড বাই মিউ ঘন, শেষ। তুমি যেভাবে করো আনসার বের হয়ে যাবে। ওকে, এবার আসি ভাইয়া আমাদের আপাত এবং প্রকৃত গভীরতা সংক্রান্ত যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা আমরা তোমার সামনে আলোচনা করি। তাহলে একটু ভালো করে খেয়াল করো। সেই খেয়াল করাটা কি দেখো, আমাদের এখানে একটা পাত্র আছে। ওকে, এখানে একটা আমাদের পাত্র আছে। যদি আমার এখানে একটা পাত্র থাকে তাহলে আমাদের এটা মনে করো তরলের পৃষ্ঠ। এই পাত্রের মধ্যে মনে করো তরল বলতে ধরে নিলাম আমরা ওয়াটার আছে, তাহলে এটা হচ্ছে তরলের পৃষ্ঠ, এটা হচ্ছে তরলের পৃষ্ঠ। এখন একটু ভালো করে খেয়াল করে দেখো, যদি তরলের পৃষ্ঠ হয় তাহলে আমরা কি দেখব? দেখো, যেই জিনিসটা সেটা হচ্ছে মনে করো আমরা এখানে একটা লাঠি রাখলাম, এখানে কি রাখলাম? একটা লাঠি রাখলাম। এই যে এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত লাঠি। দেখো, এই লাঠিটা আমি পানির ভিতর রাখলাম। তো সিম্পল কথা হচ্ছে ভাইয়া, লাঠিটা তো পানির ভিতরে দিলে তো আর বাঁকে যাবে না, লাঠি লাঠির মতোই থাকবে। এই সোজা লাঠিটা পানিতে এরকম লাঠি সোজাই আমাদের এরকম থাকবে। এখন কথা হচ্ছে একজন লোক যখন দেখবে, একটু খেয়াল করো, এই লাঠিটাকে কেউ একজন যখন পানির উপর থেকে দেখতে যাবে, একটু ভালো করে খেয়াল করো, লাঠিটার লাস্ট পজিশন অবশ্যই এখানে আছে। এটা কিন্তু লাঠিটা আসলে এখানে আছে। একটা লাঠিকে এভাবে ডুবে দিলাম মানে লাঠিটা আসলে এখানে আছে। কিন্তু কথা হচ্ছে এই লাঠিটা কেউ একজন যদি দেখতে চায় তাহলে কি হবে বলো তো ভাই? সিম্পল কথা হচ্ছে লাঠি থেকে আলো ওই ব্যক্তির চোখে যাইতে হবে। কোন একটা বস্তুকে আমরা দেখি কেন? কোন একটা বস্তুকে আমরা দেখি একটাই কারণে, যখন ওই বস্তু থেকে আলো আমাদের চোখে আইসা পড়ে। যখন কোন একটা বস্তু থেকে আলো আমাদের চোখে আইসা পড়ে তখন আমরা ওই বস্তুটাকে কি দেখতে পাই। এখন কথা হচ্ছে সিম্পল কথা ভাইয়া, ওই বস্তুটাকে যদি দেখতে পাই তাহলে আমরা এই দিক থেকে মনে করে এই বস্তুটাকে দেখতেছি, তাহলে জিনিসটা কেমন হবে? এই যে দেখো, এখান থেকে আলো আমার এখানে আসলো, এখান থেকে আলো আমার এখানে আসলো, এরকম তো অনেকগুলো আসতে পারে। আলোটা আমার এদিকে যাচ্ছে, এই প্রতিসরণের কারণে আলোটাকে একটু বেঁকে যাবে না? জি ভাই, বেঁকে যাবে। এখন যদি তুমি এখানে অবিলম্ব চিন্তা করো তাহলে সে এদিকে যাওয়ার কথা। যেহেতু আমার এখানে ওয়াটার আছে, এর মানে ঘন, খুব একেবারে সেন্সিটিভলি চিন্তা করো, একবার সোজা সাপটা চিন্তা করো। এই রশ্মিটা একটু ভালো করে খেয়াল করো, এই রশ্মিটা এই যে অবিলম্ব, এটা হচ্ছে অবিলম্ব, এটা হচ্ছে বিবেত্তল, কারণ এখানে মাধ্যম চেঞ্জ করতেছে। সে ঘন থেকে মানে হচ্ছে পানি থেকে বায়ুতে যাচ্ছে, এর মানে ঘন থেকে হালকা। ঘন থেকে হালকাতে গেলে কি হয়? অবিলম্ব থেকে দূরে সরে যায়। তাহলে এই রশ্মিটা এরকম সোজা, কিন্তু সে সোজা না গিয়ে একটু বেঁকে যাবে, স্বাভাবিক। একইভাবে এই রশ্মিটাও সোজা না গিয়ে একটু বেঁকে যাবে। এবং এখান থেকে একজন দর্শক এই লাঠিটাকে দেখতেছে, দর্শকের চোখে আলো আসতেছে। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো, আমার এখান থেকে আলো যখন আসবে তখন এরকম আসবে। এই বস্তুটাকে দেখতে হলে এই বস্তু থেকে আলো আমাদের এখানে তলে এসে পড়লো, যেহেতু ঘন থেকে হালকা মাধ্যমে গেল, সে অবিলম্ব থেকে দূরে সরে যাবে, এর মানে একটু এদিকে বাঁকাবে। এখন আমি কোন একটা বস্তুকে দেখতেছি, আমি যেখানে দেখবো সেখানে তাকাবো। হ্যাঁ, আমি দেখতেছি এখানে এই যে ওকে দেখা যাচ্ছে। তাহলে এখন কথা হচ্ছে এই আলোটা এভাবে বাঁকাইয়ে এখানে আসে, কিন্তু এই লোক যখন বায়ু মাধ্যম থেকে দেখতেছে তখন তার কাছে মনে হয় সে এখান থেকে আসতেছে, কারণ যেহেতু আলোটা তার চোখে এভাবে আসতেছে, তার চোখ ধরে নিবে এই আলোটা এভাবে যাইয়া ওই যে ওই বিন্দু। সিম্পল কথা, আমার চোখে এই যে এই দুইটা আলো এভাবে আসতেছে, তাহলে আমি বুঝে নিব এই দুইটা আলো যে পয়েন্টে থেকে মিলিত হয়েছে আসলে সেই পয়েন্ট থেকে আলোটা আসতেছে। এখন তার কাছে মনে হচ্ছে মিলিত হয়েছে এখানে, যার কারণে
এই বিন্দুটা আসলে এখানে, কিন্তু এই লোকটার কাছে মনে হবে এই বিন্দুটা এখানে। এর মানে লাঠিটা কেমন দেখাচ্ছে? আগের তুলনায় সাইজে ছোট দেখাচ্ছে। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে আমাদের আপাত আর প্রকৃত গভীরতা। আসলে জিনিসটা হচ্ছে এমন, আমার যে লাঠিটা, এই লাঠির শেষের বিন্দু মানে নিচের অংশটা আসলে ছিল এখানে, কিন্তু প্রতিসরণের কারণে যখন এটা উঠে আমাদের চোখে এসে পড়লো, আমার চোখ এটাকে দেখতেছে হচ্ছে আর একটু উপরে, চোখ দেখতেছে আর একটু কি উপরে। তাহলে আমার চোখ যখন আর একটু উপরে দেখতেছে, তাহলে আমি বুঝলাম ভাইয়া আমাদের এখানে চোখের কাছে মনে হচ্ছে লাঠিটা আমার এখানে, আসলে আমার যেখানে হাত দিয়ে দেখি লাঠিটা তো নয় এখানে, আসলে লাঠিটা আমার কোনখানে, সেটা আমার একটু নিচে যেখানে আছে ওইখানে। তাহলে আমরা একটা জিনিস বলতে পারি কি, সিম্পল কথা, কোন একটা বস্তু যখন আমরা পানিতে ডুবাইলাম, ওই বস্তুটাকে সে আসলে যেখানে আছে আমার কাছে পানির উপর থেকে, অর্থাৎ বায়ু মাধ্যম থেকে দেখতেছি আমি, হালকা মাধ্যম থেকে আমি যখন কোনো একটা বস্তুকে দেখতেছি, সেই বস্তুটাকে আমি আসলে যেখানে দেখতেছি সে আসলে সেখানে নয়, সে আমার একটু নিচের দিকে রয়। তাহলে আমরা বলতে পারি বস্তুটা আসলে এখানে আছে। এই যে পানির উপরিতল থেকে সে কতটুকু উপরে আছে, এটাকে আমরা বলি হচ্ছে তার এটা হচ্ছে তার প্রকৃত গভীরতা। এটাকে আমরা বলি কি, তার প্রকৃত গভীরতা। এটা হচ্ছে তার প্রকৃত গভীরতা। এখন সে আমার এখানে নাই, সে একটু উপরে উঠে আসছে। এই সে যতটুকু উপরে উঠছে, বর্তমানে আমার কাছে মনে হচ্ছে সে এখানে, এই বর্তমানে যেটা মনে হচ্ছে এটাকে আমরা বলি আপাত গভীরতা। এর মানে আসলে সে এখানে না, এখানে আসে বলে আমার কাছে মনে হচ্ছে। বলো এতটুকু কনসেপ্ট আমাদের ক্লিয়ার কিনা? আমি আবারও বলতেছি, এই বিন্দু থেকে আলো আমার আয়সা যখন চোখের ভিতর পড়ে, এই বিন্দু থেকে দেখো, যদি এরকম হইতো এই বিন্দু থেকে আলো ডাইরেক্ট সোজা এসে পড়লে আমি সেখানেই দেখতাম। যেমন তুমি পানির নিচে ডুব দিয়ে আসো, তখন তো পানির নিচে যেহেতু তুমি ডুব দিয়ে আসো, আলো তো বাঁকানোর কোনো সিস্টেম নাই। কেন? আমরা বারবার একটা কথা বলছিলাম, একটা নির্দিষ্ট মাধ্যমে আলো সরল পথে চলে। আলো যখন মাধ্যম পরিবর্তন করে তখন প্রতিসরণের কারণে সে বেঁকে যায়, এবং আমাদের এই আলোটা এখান থেকে যাইয়া এদিকে বেঁকে যায়। এবং যখন লোকের চোখে যায়, লোকের চোখ ধরে নেয় আলোটা আমার এদিক থেকে আসতেছে। এদিক থেকে আসতেছে মানে কোন দিক থেকে আসতেছে ভাইয়া? এই বিন্দু থেকে আসতেছে। তাহলে এই বিন্দুটা আসলে আছে এখানে, কিন্তু লোকের চোখে ধরা দিছে এখানে। এর মানে বস্তুটা আসলে এখানে হলেও আমি এখানে দেখতেছি না। তাহলে আমরা বলতে পারি ভাইয়া, লাঠির নিচের প্রান্ত যেখানে আমি দেখি না সেখানে, আমি দেখি যেখানে, আসলে লাঠিটা নাই সেখানে। ওই কারণে হাতাহাতি করে কোনো লাভ নাই, যেখানে হাত দিবা সেখানে দেখবা কোনো মাছ নাই। মানে জিনিসটা হচ্ছে এমন, তুমি যদি পুকুরের উপর থেকে যদি দেখো কোন একটা মাছ এখানে আছে, দ্যাট মিনস মাছটা এখানে নাই, মাছটা আরো নিচে আছে। কিন্তু তুমি এখানে যদি হাতাইয়া দাও, ভাই আমি হাতাইয়া মাছটা ধরে নিব, কোনো লাভ নাই, কারণ তুমি যেখানে হাত দিবে সেখানে আমার মাছ নাই, তুমি যেখানে হাত দাও নাই সেখানেই বসে আছে আমাদের মাছ ভাই। ওই কারণে প্রফেশনাল হওয়া ছাড়া মাছ ধরার কোনো উপায় নাই। ওই কারণে প্রফেশনালদেরকে আমরা আলাদা করে নাম দিয়ে যাই, তারা হচ্ছে আমাদের জেলে ভাই। তাহলে আশা করি বুঝতে পারছো যে আমাদের কনসেপ্টটা। এই বলো একটু ক্লিয়ার কিনা বলো। তাহলে দেখো, মনে হবে যে লাঠিটা পানির ভিতর ঢুকে বেঁকে গেছে। হাই রে আল্লাহ, বলো কিরে ভাই, এত মোটা একটা রড, এই যে মোটা একটা লাঠি, এই লাঠিটাকে আমি যখন হাত দিয়ে বাঁকা করেছি, আমি বাঁকা করতে পারি নাই, কিন্তু যখনই পানির ভিতর দিছি এটা বেঁকে গেছে। ওমা, কোন ধরনের হিসাব! পানির কত বড় ক্ষমতা! হ্যাঁ, বুঝতে পারতেছ, আসলে পানির ক্ষমতা না, এখানে হচ্ছে আমাদের প্রতিসরণের ক্ষমতা। এই বলো একটু ক্লিয়ার কিনা? একইভাবে একটা এরকম তোমার মনে করো, সিম্পল আমরা বলতে পারি ভাইয়া, আমাদের এখানে মনে করো একটা কয়েন আছে, আমাদের এখানে একটা মনে করো কয়েন আছে, আমাদের সিম্পল আমরা বলতে পারি হচ্ছে মনে করো একটা পাত্রের ভিতরে আমাদের এখানে কয়েন আছে, এখানে কয়েন আছে। এই কয়েনটা আসলে আমাদের যদি এখানে থাকে, আমার প্রতিসরণের কারণে এটা বেঁকে গিয়ে আমার এখানে দেখা যাবে না, এটা একটু উপরে দেখা যাবে। তাহলে আমরা সবসময় একটা কথা বলবো ভাইয়া, যে জিনিসটা বলবো সেটা হচ্ছে আমাদের এখানে দেখো দুই ধরনের গভীরতা আছে, একটাকে বলে আমরা আপাত গভীরতা, একটাকে বলে প্রকৃত গভীরতা। প্রকৃত গভীরতা মানে হচ্ছে প্রকৃতপক্ষে সে যেখানে আছে, আপাত গভীরতা মানে হচ্ছে আসলে সে আমাদের যেখানে আমি দেখতেছি। এবার একটু খেয়াল করো, এবার আসি এই যে তরল, খেয়াল করো এই তরলের প্রতিসরণাঙ্ক, এই তরলের প্রতিসরণাঙ্ককে আমরা নাম দিচ্ছি মিউ।
তাহলে এখানে মিউটা কি, এই মিউ মানে হচ্ছে এই তরলের প্রতিসরণাঙ্ক। তো তরলের প্রতিসরণাঙ্ক মানে কার সাপেক্ষে? অবশ্যই বায়ুর সাপেক্ষে। তাহলে আমরা বলতে পারি হচ্ছে এটা হচ্ছে বায়ুর সাপেক্ষে তরলের প্রতিসরণাঙ্ক, এ মিউ আমাদের লিকুইড তরল, বা অন্য ভাষায় বলতে পারি হালকা মিউ ঘন। সিম্পল কথা, বায়ু হালকা, তরল ঘন, তাহলে হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের প্রতিসরণাঙ্ক। তাহলে আমরা জানি এই প্রতিসরণাঙ্কটাকে আমরা বলি হচ্ছে পরম প্রতিসরণাঙ্ক। আর পরম প্রতিসরণাঙ্ক সবসময় কি হয়? 1 থেকে বড় হয়। এখন একটু খেয়াল করো, যদি আমি বলি পরম প্রতিসরণাঙ্ক সবসময় 1 থেকে বড় হয়, ওই কারণে দেখবো আমাদের এখানে সূত্রটা আমরা দিচ্ছি, দেখো কিরকম। আমাদের এখানে সূত্রটা হচ্ছে, সূত্রটা মুখস্থ করে ফেলবা, সেটা হচ্ছে মিউ ইকুয়ালস টু হচ্ছে প্রকৃত গভীরতা, মিউ ইকুয়ালস টু হচ্ছে প্রকৃত গভীরতা, বা অনেক সময় বলা হয় প্রকৃত সরণ, প্রকৃত গভীরতা ডিভাইডেড বাই আপাত গভীরতা, প্রকৃত গভীরতা ডিভাইডেড বাই আপাত গভীরতা, প্রকৃত গভীরতা ডিভাইড বাই আপাত গভীরতা। এই টার্মটা গ্রেটার দেন 1। তাহলে আমরা এখান থেকে নিশ্চয়ই বলতে পারি ভাইয়া এই ভগ্নাংশটা যদি 1 থেকে বড় হইতে হয়, এর মানে উপরে যে আছে তাকে একটু বড় হইতে হয়। উপরে যদি আমার জিনিসটা একটু বড় না হয়, তখন আমি বলবো এটা আমার 1 থেকে বড় নয়। ওই কারণে এই রাশিটা যদি 1 থেকে বড় হইতে হয়, ভগ্নাংশের লবটাকে অবশ্যই আমাদের হর থেকে বড় হইতে হয়। তাহলে আমরা বলতে পারবো প্রকৃত গভীরতা ইজ গ্রেটার দেন আপাত গভীরতা, সেটা আমরা আসলে জানি। প্রকৃত ইজ গ্রেটার দেন আপাত, সেটা আমরা আসলেই জানি। তাহলে তোমাদের ফর্মুলা মুখস্থ করে ফেলতে হবে, সেটা হচ্ছে কি, আমাদের মিউ মানে হচ্ছে প্রকৃত গভীরতা ডিভাইডেড বাই আপাত গভীরতা। এবার আমরা দুইটা ইন্টারেস্টিং ম্যাথ করাবো, ওই দুইটা ম্যাথ করালে আমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমার একটা হচ্ছে প্রকৃত গভীরতা আর একটা হচ্ছে আপাত গভীরতা। মিউ ইকুয়ালস টু প্রকৃত ডিভাইড বাই আপাত, প্রকৃত গভীরতা ডিভাইড বাই আপাত গভীরতা। এটাই হচ্ছে আমাদের প্রতিসরণাঙ্ক বের করার নিয়ম। এবং এখান থেকে দেখো, তুমি যদি কখনো প্রকৃত আর আপাত গভীরতা জানো, মিউ বের করতে পারবা। প্রকৃত গভীরতা আর মিউ যদি জানো, আপাত গভীরতা বের করতে পারবা। আপাত গভীরতা এবং মিউ যদি জানো, প্রকৃত গভীরতা বের করতে পারবা। এর মানে এই তিনটা রাশির মধ্যে যে কোনো একটা রাশি যদি অজানা থাকে, সেই রাশিটা আমাদের জানার জন্য এই ফর্মুলা ব্যবহার করতে হয়। তার কারণে আমাকে আমার আজকের ক্লাসটা স্মরণ না করলেই নয়। বলো আমাদের কনসেপ্টে ক্লিয়ার কিনা? বলো কনসেপ্ট 100% ক্লিয়ার কিনা? এই ভাইরা সবাই বলি, আমাদের কনসেপ্ট 100% ক্লিয়ার কিনা একটু বলো, 100% ক্লিয়ার কিনা? ওকে, একটুক সবাই বুঝছি তো, ক্লিয়ার কিনা? তাহলে আমরা এটাই বুঝলাম। দেখো এখানে কয়েকটা ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে যে জিনিসগুলো তোমরা মাথায় রাখবে, সেটা হচ্ছে আমি দেখতেছি কিন্তু হালকা মাধ্যম থেকে, আমি দেখতেছি যে লোক দেখতেছে সে কিন্তু হালকা মাধ্যম থেকে দেখতেছে। কাকে দেখতেছে? ঘনমাধ্যমের বস্তু। এখন যদি তুমি চিন্তা করো, ভাই আমরা আজকে ফিজিক্স ক্লাস করছি, আমাদেরকে ভাইয়া বলছে কোন একটা বস্তুকে যখন তুমি দেখবে তাকে একটু উপরে মনে হবে, সে আসলে উপরে না, সে একটু নিচে। এবার বললো বন্ধু তুমি এখানে আসো, এর মানে তুমি এখানে নয়, তুমি আর একটু নিচে। এটা কখনো সত্য নয়। তোমার বন্ধুকে পানির ভিতর চুবাও, বাতাস থেকে দেখো, তখন এটা সত্য যে তোমার বন্ধু যেখানে আছে বন্ধু সেখানে নয়, বন্ধু যেখানে মনে হয় আসলে সে সেখানে নাই রয়। তাহলে আসলে মেন কথা হচ্ছে আমাদের ঘন আর হালকা মাধ্যম থাকতে হবে, ঘন মাধ্যমে বস্তুটা থাকতে হবে, হালকা মাধ্যম থেকে দেখতে হবে, তখন আমরা বলবো এই কনসেপ্টটা অ্যাপ্লাই করা যাবে। কথাগুলো মাথায় রাখতে হবে। আমি কিন্তু হালকা মাধ্যম থেকে দেখতেছি, ঘন মাধ্যমের কোনো বস্তু, ওই ঘন মাধ্যমের বস্তুটা আসলে যেখানে অবস্থান করে আমার কাছে সেখানে মনে হয় না, যেখানে মনে হয় সেটা হচ্ছে প্রকৃত, আর আসলে যেটা হয় সেটা হচ্ছে আপাত। যেটা আসলে হয় সেটা হচ্ছে প্রকৃত, যেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে আপাত, এবং আপাতটা একটু উপরে হয়। এর মানে বস্তু যেখানে আছে তার থেকে একটু উপরে আমার কাছে মনে হয়। আশা করি একটু সবার ক্লিয়ার। তাহলে আমাকে সূত্রটা মুখস্থ রাখতে হবে, মিউ সমান হচ্ছে প্রকৃত গভীরতা ডিভাইডেড বাই আপাত গভীরতা। এবার আসো আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি, দেখি আমাদের কয়জন আনসার দিতে পারে। আমি একটা প্রশ্ন করি, দেখি কয়জন আনসার দিতে পারো। হ্যাঁ, ওকে, দেখো আমি সূত্রটা রাখি, অনেকে হয়তো একটু ভুলে যেতে পারো। হ্যাঁ, যাদের ভুলা মন তারা ভুলতেই পারো। তো আমার কথা হচ্ছে ভুলার কোনো দরকার নাই, বোর্ডের উপরে তো লেখা আছে, সেটা দেখে আনসারটা বলতে পারলে হইলো। তাহলে প্রশ্নটা দেখো, প্রশ্নটা হচ্ছে এরকম যে আমার একটা কাচখণ্ড আছে, ভালোভাবে খেয়াল করো, আমার কাছে একটা কাচখণ্ড আছে, এই যে এরকম একটা কাচখণ্ড আছে আমার কাছে। হ্যাঁ, এরকম একটা কাচখণ্ড আমার কাছে আছে, এই যে এরকম মোটা,
এরকম মোটা আমাদের একটা কাঁচখণ্ড আমার কাছে আছে। তো এই যে কাঁচখণ্ডটা তুমি দেখতেছো, এই কাঁচখণ্ডটা আমরা রাখলাম কোথায়? আমরা রাখলাম টেবিলের উপরে। আমরা যে টেবিলের উপর রাখলাম, টেবিলের উপরে একটা কাগজ ছিল, সেই কাগজের উপরে আমরা এটাকে রাখলাম। ভালো করে খেয়াল করো, টেবিলের উপরে একটা কাগজ ছিল, সেই কাগজের উপর রাখলাম। তাহলে যদি আমি টেবিলের উপর কাগজের রাখি, তাহলে কাগজে মনে করো আমি একটা দাগ দিলাম। কোথায় দাগ দিলাম? কাগজে। এই যে দেখো, কাগজে দাগ দিলাম। এই দাগটা কোথায়? কাগজের ভিতর দিছি। টেবিলের উপর যে কাগজ আছে, কাগজের ভিতর দিছি। এখন কাগজের উপর আমি দাগ দিছি। এই যে কাজটা, এই কাজের প্রতিসরণাঙ্ক মিউ সমান হচ্ছে বলা হলো 1.5। এখন বলা হলো যখন তুমি এই বস্তুটাকে উপর থেকে দেখো, মানে এদিক থেকে তুমি দেখতেছো, এদিক থেকে দেখতেছ, তোমার কাছে মনে হয় কাছের পৃষ্ঠ থেকে, কাছের উপরের পৃষ্ঠ থেকে দাগটিকে 6 সেন্টিমিটার নিচে মনে হয়, 6 সেন্টিমিটার নিচে মনে হয়। এবার বলা হলো এই যে কাছের পুরুত্ব দেখতেছো না, এটাকে আমরা বলতেছি কাছের পুরুত্ব। কাছের পুরুত্ব বলা হলো কাছের পুরুত্ব কত? আনসারটা বলো দেখি। ক্যালকুলেশন না করে তুমি এত বাই এত এভাবে আনসার বলতে পারো, কোনো সমস্যা নাই। তুমি ক্যালকুলেশন করে আনসারটা বলতে পারো, ক্যালকুলেশন না করে এত বাই এত এভাবে আনসারটা বলতে পারো। তাহলে আমি আবারও বলতেছি, এখানে কি বললো? এই যে আমি তোমাকে প্র্যাকটিক্যালি যদি দেখাই, প্র্যাকটিক্যালি দেখালে জিনিসটা এরকম। কিসের উপর দেখাবো? এই যে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। মনে করো এটা হচ্ছে আমার একটা কাগজ। হ্যাঁ, এখন এই কাগজে আমি একটা দাগ দিলাম। ওকে, কাগজে যদি আমি দাগ দিই, মনে করো এটা হচ্ছে আমার একটা কাঁচখণ্ড। সাপোজ আমি ধরে নিলাম এটা আমাদের একটা কাঁচখণ্ড। আসলে এটা কাঁচখণ্ড না, এটা হার্ড ডিস্ক। তো আমার ধরে নিলাম যে এটা একটা কাঁচখণ্ড। এই যে এই কাঁচখণ্ডটা এভাবে রাখলাম। এভাবে রেখে আমি উপর থেকে দেখতেছি, আমার চোখের মেজারমেন্ট অনুযায়ী উপরের যে পৃষ্ঠটা, এই যে কাঁচের উপরে যে পৃষ্ঠটা, উপরের পৃষ্ঠ থেকে 6 সেন্টিমিটার নিচে দাগটাকে দেখা যাচ্ছে। আমি কিন্তু দাগটাকে এভাবে দেখতেছি না, আমি দাগটাকে দেখতেছি কাঁচের ভিতর দিয়ে দেখতেছি। ওই দাগটা আমার কাছে মনে হচ্ছে কাঁচের যে উপরের পৃষ্ঠ, এই পৃষ্ঠ থেকে 6 সেন্টিমিটার নিচে, কাঁচের পৃষ্ঠ থেকে 6 সেন্টিমিটার নিচে। তাহলে এই যে কাঁচের যে পুরুত্ব, এই পুরুত্বটা কত দেখি বলো? কাঁচের পুরুত্বটা কত? দেখি কয়জন আনসার হয়েছে। প্রশ্নটা আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, দেখি তাহলে আমাদের ভাইয়া মিউ, এই মিউ মানে হচ্ছে হালকা সাপেক্ষে ঘন। এখানে দেখো আমি তোমাকে বলছিলাম বস্তুটা থাকতে হবে ঘনমাধ্যমে, মানে গণমাধ্যম থেকে একটা বস্তুকে দেখা যাইতে হবে, গণমাধ্যমের বস্তুকে দেখতে হবে। তো এখন তোমার কাছে মনে হইতে পারে ভাই বস্তুটা কি আসলে গণমাধ্যমে আছে? এই কলমের যে কালি তুমি দেখতেছ, এই কালিটা তোমার চোখে কোত্থেকে আসতেছে? কাঁচের ভিতর দিয়ে আসতেছে। এই যে ধরে নিতে পারো কাঁচের অপোজিটে এটা আছে, ওইখান থেকে আসতেছে। তাহলে কাঁচটা কিন্তু ঘন। তুমি দেখতেছো কোত্থেকে? উপর দিক থেকে, মানে কাঁচের চারপাশে বায়ু আছে। তাহলে আমি বায়ু থেকে কাঁচের ভিতর দিয়ে দেখতেছি, এর মানে বায়ু থেকে কাঁচের ভিতরে কোনো একটা বস্তুকে দেখতেছি। আমি দেখতেছি কাঁচের ভিতরে একটা দাগ দেওয়া আছে, আসলে দাগটা তো কাঁচের ভিতরে না। তো এখন আমার কথা হচ্ছে এটা হচ্ছে আপাত। তাহলে আমরা বলতে পারি আমাদের হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মানে হচ্ছে আমাদের বায়ুর সাপেক্ষে কাঁচ। এখানে হচ্ছে আমার কাঁচের প্রতিসরণাঙ্ক মিউ সমান আমরা বলতে পারি প্রকৃত ডিভাইডেড বাই আপাত। তো আপাত তো আমার দেওয়া আছে, আপাত কত? 6 সেন্টিমিটার। তাহলে মিউ সমান হচ্ছে 1.5 ইকুয়ালস টু
প্রকৃত ডিভাইড বাই 6 সেন্টিমিটার। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো প্রকৃতটা সমান হচ্ছে 1.5 ইন্টু 6 সেন্টিমিটার, এর মানে 9 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের আনসার। এর মানে কাছের পুরুত্ব হচ্ছে 9 সেন্টিমিটার। আসলে সে 9 সেন্টিমিটার নিচে, কারণ আমরা এখান থেকে তো বলতে পারি ভাইয়া এই কাছের পুরুত্ব হচ্ছে মনে করেন 9 সেন্টিমিটার, এর মানে বস্তুটা কিন্তু এখানে আছে। তাহলে আমাদের এখান থেকে 9 সেন্টিমিটার সে আসলে নিচে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে সে 6 সেন্টিমিটার নিচে, কারণ সে যতটুকু নিচে আমার নাহি মনে হয়, আমাদের অন্য জায়গায় তাকে আমাদের মনে হয়। এই অন্য জায়গায় জিনিসটা মানে হচ্ছে আপাত। তো যেখানে মনে হয়েছে 6 সেন্টিমিটার সেটা হচ্ছে আপাত, আর সে আসলে যেখানে আছে সেটা হচ্ছে প্রকৃত। একটুকু আমাদের ক্লিয়ার কিনা বলো, আর ম্যাথটা আমরা বুঝছি কিনা। এবং এটা সুখবর হচ্ছে হুবহু সেম ম্যাথটা, যেহেতু আমাদের এই টপিক্স এসএসসি এবং ইন্টার দুই জায়গায় আছে, তো আমাদের এই টপিক্সটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল, ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন। এটা ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন, অর্থাৎ প্রশ্নটা আমি বাংলায় না বলে তোমাকে আমি চিত্র এঁকে দিছি। হুবহু বাংলায় বললে যেটা, ইভেন আমি ডেটাও চেঞ্জ করি না, ডেটা ঢাকা ইউনিভার্সিটিটা দিছি যাতে করে তোমরা মিলাইতে পারো। এটা ঢাকা ইউনিভার্সিটির মেবি 2019-20 সালের প্রশ্ন, লাস্ট ইয়ারের। তো আমাদের এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন। দেখো কনসেপ্টে ক্লিয়ার থাকলে কত সোজা, কনসেপ্ট ক্লিয়ার তোমরা নিজেরাই, আমি বলার আগে কিন্তু আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট আনসার দিয়ে দিছে। যাক আলহামদুলিল্লাহ, সবাই পারছো। ক্লিয়ার কিনা, কনসেপ্ট ক্লিয়ার কিনা? সবার হচ্ছে এই জায়গায় ঝামেলা, এই মিউর এই আপাত প্রকৃত নিয়ে অনেকই ঝামেলা। কেন রে ভাই, এত ঝামেলার কি দরকার? মিউ মানে হচ্ছে হালকা সাবেকে ঘন, প্রকৃত ভাই আপাত, শেষ। দুনিয়ার সব ম্যাথ মিলে যাবে, কোনো ম্যাথ মিলার কোনো কারণ না মিলার কোনো কারণ নাই। এবার আসো একটু টপ লেভেলে ম্যাথ করি, মানে একটু বি স্মার্ট। আমরা এখন একটু ম্যাথ করি, আমরা একটু স্মার্ট একটা ম্যাথ করি, মানে আনুষঙ্গিকভাবে ম্যাথটাকে দেখতে কঠিন একটু মনে হয়, তো আমরা সেই ধরনের একটা ম্যাথ করি, দেখি আমাদের কয়জনের মাথায় ধরে। এই ম্যাথটা করলে তোমাদের জোস বেসিক আসবে মাথায়, মানে তোমাদের জোস একটা ম্যাথ করাবো, যে ম্যাথটা একটু অনেকের কাছে এটা একটু খুবই কঠিন টাইপসের ম্যাথ। আচ্ছা, প্রশ্নটা আমার এখানে লেখা আছে, আমি প্রশ্নটা এখানে লিখি। ডি গভীরতা বিশিষ্ট কোনো পাত্রের, খেয়াল করো, ডি গভীরতা বিশিষ্ট কোনো পাত্রের, আমি প্রশ্নটা আগে লিখে নিই, তোমরা চিন্তা করতে থাকো। ডি গভীরতা বিশিষ্ট কোনো পাত্রের 1/4 অংশ μ1 প্রতিসরণাঙ্কের একটি তরল পদার্থে, μ1 প্রতিসরণাঙ্কের একটি তরলে এবং বাকি অংশ μ2 প্রতিসরণাঙ্কের একটি তরলে পূর্ণ করা হলো। এবার বলা হলো খাড়া উপর হতে নিচের দিকে তাকালে, খাড়া উপর হতে নিচের দিকে তাকালে এই পাত্র কত গভীর বলে মনে হবে? এই পাত্র কত গভীর বলে মনে হবে? তো এখানে দুই ধরনের আসতে পারে, ডি μ1 μ2 এগুলো মান দেওয়া থাকতে পারে, নাও থাকতে পারে, কোনো প্রবলেম। মান দেওয়া থাকলে ক্যালকুলেশন করবে, মান না দেওয়া থাকলে যেভাবে আছে সেভাবে রেখে দিবা। এখন হচ্ছে আমরা দেখতেছি হলে ডি গভীরতা বিশিষ্ট পাত্র, এর মানে এটা কিন্তু পাত্রের প্রকৃত গভীরতা। এখন এই পাত্রটা একবার ডাইরেক্ট আমি সিম্পল ভাষায় ব্যাখ্যা করি। পাত্র, তার কিছুটা অংশ μ1 প্রতিসরণাঙ্কের তরল আছে, আর বাকি অংশ μ2 প্রতিসরণাঙ্কের তরল আছে। তাহলে দেখো, যেহেতু আমাদের কোনো একটা নির্দিষ্ট প্রতিসরণাঙ্কের তরল আছে, এর মানে এখানে আপাত এবং প্রকৃত আসবে। তুমি উপর থেকে যখন তাকাবা, এটার আসলে গভীরতা কিন্তু ডি, এখন আমার কাছে হচ্ছে, আমি যখন বায়ু থেকে তাকাবো আমার কাছে কিন্তু ডি মনে হবে না, আমার কাছে কত মনে হবে সেটাই তোমাকে বের করতে বলছে। আমাকে বলো প্রশ্নটা বুঝছি কিনা।
প্রশ্নটা বুঝছি কিনা বলো। অনেকের কাছে কি ভাইয়া আমরা তো 1 লেয়ারের ম্যাথ করছি, যদি আমার এরকম অনেকগুলো লেয়ার থাকে তখন কি হবে, ঝামেলায় পড়ে যায়। কোনো ঝামেলার দরকার নাই, আমাদের খুবই সোজা, খুবই সোজা। প্রশ্ন বুঝছি কিনা? প্রশ্ন বুঝলে বাকিটা বড় দেখা যাচ্ছে। খুবই ইজি, দেখো খুবই ইজি, কনসেপ্টে কোনো হেরফের নাই। আচ্ছা, এবার তোমার ডেটা দেওয়া থাকতেও পারে, নাও থাকতে পারে, হোয়াট এভার। আমরা ডেটা সারা করি, আমরা ডেটা সারা করি। একজনের প্রশ্নগুলো, এই প্রশ্নটা কি ডিইউ এর কিনা? না না, এই প্রশ্নটা ডিইউ না, এই প্রশ্নটা এমনিতে একটা ম্যাথ। ওই আগের প্রশ্নটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল, এটা হচ্ছে এমনি ম্যাথ। মানে যা ঢাকা ইউনিভার্সিটি যেহেতু আসছিল ওইটাই করাইছি, যাতে করে তোমাদের কাছে মানে মনে হয় যে আসলে তোমরা দেখো অনেক কিছু পারো আসলে। এবার আসি, তোমাকে বলা হলো ডি গভীরতা বিশিষ্ট কোনো পাত্রের 1/4 অংশ μ1 প্রতিসরণাঙ্কে তরলে আছে। হ্যাঁ, তরলটির মধ্যে একটু খেয়াল করো। তাহলে আমি যদি তোমাকে সিম্পলি ব্যাখ্যা করি, ভাইয়া একটা পাত্র নিয়ে নিই। হ্যাঁ, আমি এখানে সুন্দর করে একটু চিত্রটা আঁকি, আমি চিত্রটা একটু সুন্দর করে এখানে আঁকি। দেখ একটু ভালো করে খেয়াল করো, খুবই সোজা একটা ম্যাথ, খুবই সোজা। এই যে এটা আমাদের পাত্র, ওকে। তো আমাদের এই পাত্রটার এটা হচ্ছে উপর, আমাদের উপরের পৃষ্ঠ, এই পাত্রটা পুরোটা তরলে পূর্ণ, এই পাত্রটা পুরোটা তরলের পূর্ণ। তাহলে আমাদের এটা হচ্ছে উপরের পৃষ্ঠ। হ্যাঁ, পাত্রের উপরের পৃষ্ঠ। এখন বলা হলো ডি গভীরতা বিশিষ্ট কোনো পাত্র, দ্যাট মিনস এই পাত্রের যে টোটাল গভীরতা এটা হচ্ছে ডি। সো আমরা বলতে পারি ভাইয়া এই অংশটা দেখতেছেন ভাইয়া, এটাকে আমরা বলতে পারি এই অংশটা হচ্ছে ডি। এর মানে পাত্রের টোটাল গভীরতা হচ্ছে ডি, ওকে। এবার বলা হলো তার কোনো পাত্রের 1/4 অংশ μ1 প্রতিসরণাঙ্কের একটি তরলে, আর বাকি অংশটা μ2 প্রতিসরণাঙ্কের তরলে। এর মানে ওই পাত্রের 4/1 4/1 তাহলে আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে শেষ 4/1 μ1, বাকি অংশে যে তরল আছে এই অংশটা হচ্ছে μ2। এখন আমার প্রশ্ন হলো এই μ1 যতটুকুর মধ্যে আছে ততটুকু আসলে কত? টোটালের 4/1, তাহলে সিম্পল খেয়াল করো না, ডি এর 4/1, এর মানে ডি ইন্টু 1/4, এর মানে এক কথায় d/4। সিম্পল। তাহলে আমরা এখানে বলতে পারি ভাইয়া এই অংশ যেটা দেখতেছেন এটা হচ্ছে লিটারেলি d/4। তাহলে এটা যদি d/4 হয়, এটা কত? সিম্পল ভাইয়া, টোটাল থেকে এটা বিয়োগ করে দিলে হয়ে যাবে। তাহলে d - d/4, তাহলে আমরা পেয়ে যাব 3d/4। তাহলে এই অংশটা হচ্ছে 3d/4। এর মানে এখন আমরা এভাবেও বলতে পারি ভাইয়া কোনো একটা ডি গভীরতার পাত্র আছে, ওই পাত্রের d/4 অংশ μ1 প্রতিসরণাঙ্কের তরল আছে, আর 3d/4 অংশ μ2 প্রতিসরণাঙ্কের তরল আছে। এর মানে μ1 প্রতিসরণাঙ্ক বিশিষ্ট তরলের যে প্রকৃত গভীরতা, এটা কিন্তু প্রকৃত আসলেই কিন্তু এটা, বাট আমার কাছে এটা মনে হবে না। এই আমার কাছে কি মনে হবে সেটা বের করতে হবে। তাহলে আমাকে যে সিম্পল কথা হচ্ছে ভাইয়া এই অংশটা আমার কাছে কত মনে হয়, এই অংশটা আমার কাছে কত মনে হয়, এই দুইটাকে যোগ করলে আনসারটা পেয়ে যাই। বলো আগে চিত্রটা আমরা বুঝছি কিনা, চিত্রটা বুঝছি কিনা, বলো চিত্রটা বুঝছি কিনা। রাই একজন খুব ভালো একটা কমেন্ট করছে, আমি তো ফার্মে ভুলে যাচ্ছি। আমি কমেন্টটা পড়ি, আপনি বুঝালে শুধু অঙ্ক না এমনকি আমি পানিকেও নির্দিষ্ট আঁকড়ে দিয়ে দেবো। আল্লাহ রাহি, এত কিছু করার দরকার নাই, আমরা সায়েন্স ক্লাস করতেছি, পানির কোনো আকৃতি নেই সেটা আমরা বুঝে নিব। এতটুকু বুঝছি তো, তাহলে সিম্পল আমরা এটা বুঝছি, ওকে। তাহলে আমরা এক কথায় বলতে পারি না ভাই। এখন আমার কথা হচ্ছে এটা আসলে এতটুকু, তাকে কতটুকু মনে হয়, এটা আসলে এতটুকু, তাকে কতটুকু মনে হয়। তো আমি যদি বলি ভাইয়া এই পাত্রের এতটুকু, এতটুকু এটা, এতটুকু এটা, তো দুইটাকে যোগ করলে টোটালটা পেয়ে যাব না? তাহলে এটার মনে হয় আর এটার মনে হয় দুইটাকে যোগ করলে আসলে কত মনে হয় সেটা তো পেয়ে যাব। হ্যাঁ, সিম্পল। ওকে, তাহলে আমরা সামনের দিকে আগাই। আচ্ছা, তো আমরা তো জানি ভাইয়া মিউ সমান কি, আমরা সলিউশন যদি করি মিউ সমান আমরা কি জানি ভাইয়া, প্রকৃত গভীরতা ডিভাইডেড বাই
আপাত গভীরতা, আপাত গভীরতা। তো আমার এখানে দেখো মিউটাও দেওয়া আছে, প্রকৃত গভীরতাও দেওয়া আছে, অর্থাৎ এখানের জন্য মিউ 1, এখানে প্রকৃত এত, এখানে মিউ 2, এখানে প্রকৃত এত। তাহলে আমরা আপাত বের করব। তাহলে আমরা বলতে পারি আপাত 1, আপাত নাম দিচ্ছি আপাত 1 সমান হচ্ছে, তো আপাত মানে কি প্রকৃত ডিভাইড বাই মিউ, তাহলে আমরা বলতে পারি প্রকৃত 1 ডিভাইড বাই মিউ 1। একটু অন্যভাবে লিখতেছি, আমার এভাবে লিখতে ভালো লাগে। তাহলে প্রকৃত 1 কত, বাই প্রকৃত 1 হচ্ছে d/4 ডিভাইডেড বাই মিউ 1। তো সুন্দর করে লেখা যায় d ডিভাইডেড বাই 4 মিউ 1, অর্থাৎ এটার প্রকৃত গভীরতা d/4, কিন্তু আমার কাছে এই গভীরতাটাকে মনে হবে d/4 মিউ 1, ক্যালকুলেশন করলে যা আসে। এবার আপাত 2, আপাত 2 ইকুয়ালস টু বাই প্রকৃত 2 ডিভাইডেড বাই মিউ 2। তো প্রকৃত 2 মানে এই মিউ 2 মাধ্যমে প্রকৃতপক্ষে কেমন, প্রকৃতপক্ষে 3d/4। তাহলে প্রকৃতপক্ষে যদি 3d/4 হয়, 3d/4 ডিভাইডেড বাই মিউ 2, তাহলে আমরা এখান থেকে এভাবে লিখতে পারি 3 ডিভাইডেড বাই 4 মিউ 2। তাহলে এভাবে বলতে পারি ভাইয়া প্রথম গভীরতা d/4 কিন্তু আমার কাছে মনে হয় এত, দ্বিতীয় গভীরতা 3d/4 কিন্তু আমার কাছে মনে হয় এত। তাহলে আসল গভীরতাটা কত, এই দুইটা যোগ করলে আসল গভীরতা পাবো। আর আসল গভীরতা আমার কাছে কত মনে হয় সেটা হচ্ছে আবার আপাত দুইটাকে যোগ করলেই হয়। সুতরাং আমরা বলতে পারবো আপাত গভীরতা মনে হয়, আপাত গভীরতা মনে হয় সমান দুইটাকে যোগ করে দিব, d ডিভাইডেড বাই 4 মিউ 1 প্লাস 3d ডিভাইড বাই 4 মিউ 2। আমরা চাইলে d/4 কমন নিতে পারি, d/4 কমন নিলে 1 বাই মিউ 1 প্লাস 3 বাই মিউ 2 হয়। আনসার বলো একটুকু আমরা বুঝছি কিনা, একটু বুঝছি কিনা বলো। একটুকু আমরা বুঝছি কিনা। খুব সুন্দর একটা ম্যাথ, আমাদের অনেকের কাছে খুবই কঠিন মনে হয়। আমি বলবো কঠিন মনে করার কোনো কারণ নাই, আসলে বেসিকটা যদি ক্লিয়ার করো ফিজিক্সের ম্যাথগুলো যথেষ্ট ইজি, তবে তোমাকে বুঝতে হয়। আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টরা যে কাজটা করে তারা থিওরির প্রতি অনেক গুরুত্ব দেয়। হ্যাঁ, থিওরির প্রতি অবশ্যই ফিজিক্সের গুরুত্ব দিতে হবে, কিন্তু ফিজিক্সের থিওরির সাথে সাথে ম্যাথমেটিক্যাল টার্মগুলোকে একটু তোমাকে খুব ভালোভাবে পড়তে হবে, কারণ ম্যাথমেটিক্যাল টার্মগুলো কোনটা তারা কী মিন করে সেটা যদি আমরা না জানি। যেমন ফর এক্সাম্পল এই মিউ সমান প্রকৃত ডিভাইড বাই আপাত গভীরতা, এখানে কোন টার্মটা কি, আমি বারবার একটা কথা বলছি ভাইয়া, এটা খালি পড়লে হবে না, পড়তে হবে এভাবে মিউ সমান প্রকৃত গভীরতা ডিভাইড বাই আপাত গভীরতা, মাথার ভিতর থাকতে হবে। প্রকৃত মানে হচ্ছে যেটাকে প্রকৃতপক্ষে আমরা যেখানে আছে, আর আপাত মানে হচ্ছে আমাদের আমাদের কাছে নর্মালি যেটা মনে হয়। এবং এটাকে দেখতে হবে এই আপাত এবং প্রকৃত এগুলো কিন্তু হিসাব করা হয় কোত্থেকে, বিভেদ তল থেকে, তরলের পৃষ্ঠ থেকে। তাহলে তরলের পৃষ্ঠ থেকে কিন্তু হিসাব করা হয়। তারপর হচ্ছে ভাইয়া ভালো কথা, মানে তরলের পৃষ্ঠ থেকে বলতে যে তরলটার জন্য তুমি বের করতে ওই তরল, যেমন ফর এক্সাম্পল এটার জন্য চিন্তা করলে এই তরলের পৃষ্ঠ থেকে, এটার জন্য চিন্তা করলে এই তরলের পৃষ্ঠ থেকে। এবার আসো এখানে দেখতে হয় এই যে আমরা মিউটা আমরা যে এখানে দেখতেছি, যেটা আমার কাছে মনে হচ্ছে উপরে, আসলে এটা কখন মনে হবে, ছোট কখন মনে হবে, যখন হচ্ছে তুমি আমাদের হালকা মাধ্যম থেকে দেখবা আর বস্তু গণমাধ্যমে আছে। এই কথাগুলো সিন্সগুলো খুবই তোমাকে যে খুবই ক্লিয়ার রাখতে হবে, তাহলে ম্যাথে কোনো ঝামেলা হবে না। যেমন আমি যদি কাউকে জিজ্ঞেস করতাম ভাইয়া এটা এতটুকু, তোমার কাছে কি বেশি মনে হবে না কম মনে হবে, সোজা সাতটা আনসার ভাইয়া, এটা এতটুকু মনে হয়, এটা এতটুকু মনে হয়। সিম্পল হিসাব ভাইয়া, আমার এটা আপনি বলতেছেন আমাদের এতটুকু, এটা আসলে এতটুকু, আর এটা আসলে এতটুকু। তো আমার কাছে মনে হয়, আমার কাছে এটাকে এতটুকু মনে হয়, আমার কাছে এটাকে এতটুকু মনে হয়, এই দুইটাকে যোগ করলে তুমি কতটুকু মনে হয় সেটা পেয়ে যাচ্ছ। তাহলে আমরা বলতে পারবো টোটাল এটাকে আমার মনে করি এরকম মনে হয়। তাহলে এটা আসলে প্রকৃত, কিন্তু আমার কাছে মনে হয় এটা। আর এই মনে হয়টা কিন্তু প্রতিসরণাঙ্কের উপর ডিপেন্ডেন্ট। এই প্রতিসরণাঙ্ক যখন আমাদের দুইটা, তখন তোমাকে দুইটাই আলাদা করে মনে করতে হবে, দুইটাই আলাদা করে মনে হয়, ওই দুইটাকে যোগ করলে আসলে কি মনে হয় সেটা পেয়ে যাব। তোমাকে তো ওই তুমি যখন তাকাইছ মিউ 1 প্রতিসরণাঙ্ক ফানি বলে হাই দিস ইজ মি, আমাকে তুমি দেখো দিস ইজ মি, ক্যান ইউ সি মি, তাহলে আমাকে তুমি দেখবা, এটা দেখবা, এরপরে এও বলছে এই দিস ইজ মি তুমি দেখো, এরকম হবে না। তুমি যে দেখার সময় তো ডাইরেক্টটাই দেখবা, কিন্তু ক্যালকুলেশন করার সময় তোমাকে আলাদা করে ক্যালকুলেশন করতে হবে।
একজন লিখলো 1 আওয়ার ডান। হ্যাঁ, আমার ক্লাসটাও ডান। আচ্ছা, ইস্তিয়াক মাহমুদ বলতেছে সংক্ষেপে আবার বোঝানোর জন্য। আচ্ছা, সংক্ষেপে আবার বোঝাচ্ছি। দেখো, তোমাকে বলা হলো ডি গভীরতা বিশিষ্ট কোনো একটা পাত্র, তাহলে আমাদের এই পাত্রের টোটাল গভীরতা হচ্ছে ডি। কোনো পাত্রের 1/4 অংশ, মানে পাত্রের 4/1 অংশ মানে হচ্ছে d/4 অংশ μ1 প্রতিসারণাঙ্কের তরল, মানে এই অংশটার মধ্যে যে তরলটা আছে তার প্রতিসারণাঙ্ক μ1, মানে এই পাত্রের মধ্যে টোটাল 2টা তরল আছে। আর বাকি অংশ, তো বাকি মানে কি, টোটাল থেকে এটা বাদ দিলে বাকি, তো টোটাল হচ্ছে ডি থেকে এটা বিয়োগ করো 3d/4 পাবা। এই অংশের মধ্যে বাকি অংশ μ2 প্রতিসারণাঙ্কের একটি তরলে পূর্ণ করা হলো। তাহলে এই অংশটা μ1 প্রতিসারণাঙ্কের তরল দিয়ে পূর্ণ, এই অংশটা μ2 প্রতিসারণাঙ্কের তরল দিয়ে পূর্ণ। এবার বলা হলো খাড়া উপর থেকে নিচের দিকে তাকাইলে, খাড়া যখন তুমি উপর থেকে নিচের দিকে তাকাবা এই পাত্রটা কত গভীর মনে হবে। এটা আসলে এতটুকু, আমার কাছে এতটুকু মনে হবে না, আমার কাছে আরো কম মনে হবে। এটা আসলে এতটুকু, আমার কাছে এতটুকু মনে হবে না, আরো কম মনে হবে। দুইটাকে যোগ করলে আমরা বুঝবো এই তলানি যেটা, এটাকে কতটুকু নিচে মনে হয়। যেমন ফর এক্সাম্পল তোমাকে এরকমও বলতে পারে যে ভাইয়া আমি এই পাত্রের তলে আমরা একটা কয়েন রেখে দিলাম, বলা হলো এই কয়েনটা কোথায় মনে হবে। তাহলে বুঝতে পারতেছো, এই যে আপাত গভীরতা যেটা সেখানে মনে হবে। এর মানে আমার কাছে মনে হবে কয়েনটা উপরে উঠে আসছে, সে আমার এখানে আছে। তাহলে আমাদের এখানে আমরা যে কাজটা করলাম, ভাইয়া যেহেতু আমরা জানি মিউ সমান প্রকৃত ডিভাইড বাই আপাত গভীরতা, এখানে কিন্তু সব কিছু মিউর উপর ডিপেন্ডেন্ট। এখানে দুইটা মিউ সেম না, তাহলে এই মিউ দুইটা আমার ভিন্ন মিউ, ওই কারণে তোমাকে ভিন্ন ভিন্নভাবে ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমি প্রথমটার জন্য চিন্তা করলাম এটা কিন্তু আসলে তার গভীরতা, কিন্তু এটা আমার কাছে মনে হয় না। তাহলে আমার কাছে আপাতপক্ষে যেটা মনে হয় সেটা হচ্ছে প্রকৃত ডিভাইড বাই মিউ। তাহলে মিউ সমান যদি প্রকৃত ডিভাইড বাই আপাত হয়, তাহলে এটাকে এদিকে আনো, মিউটাকে নিচে নামাও, তাহলে আপাত সমান প্রকৃত ডিভাইড বাই মিউ। তাহলে প্রকৃত প্রথমটাকে মিউ প্রথমটা দ্বারা ভাগ করলে আপাত প্রথমটা পেয়ে যাব। এরপর প্রকৃত দ্বিতীয়টাকে μ2 দ্বারা ভাগ করলে আপাত দ্বিতীয়টা পেয়ে যাব। দুইটাকে যোগ করলে টোটাল আপাতটা পেয়ে যাব। এটাই হচ্ছে আমার টোটাল আপাত। বলো আমাদের এতটুকু ক্লিয়ার কিনা? আচ্ছা, তাহলে আমাদের ক্লাস এতটুকু পর্যন্ত আজকে আমরা পড়াবো না, এতটুকু পড়ানোর কথা ছিল। আসলে জিনিসটা হচ্ছে এই টপিক্সটা নিয়ে অনেকেই অনেক বেশি ঝামেলায় থাকে, অনেকের কাছে খুবই কঠিন মনে হয়। তো আমার কথা হচ্ছে যদি জিনিসটা প্রপারলি বুঝতে পারো তখন কঠিন মনে হওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, আমাদের জিনিসটা সহজ মনে হওয়ার কথা। তো আমাদের আশা করি কোনো সমস্যা হবে না। আর আলোর প্রতিসরণের যে 2টা ক্লাস নিলাম, গত সপ্তাহে একটা আর আজকে একটা, এই 2টা ক্লাসের উপর তোমরা সুন্দর করে নোট করে তোমরা গ্রুপে শেয়ার করে দিও। আর রাহি বলতেছে আজান শেষ হওয়ার জন্য, কারণ ও নাকি সাউন্ড শুনে বুঝবে আমার লোকেশন কি। তো সেটা আমাকে জিজ্ঞেস করলে তো হচ্ছে, তুমি আজান শুনে বুঝবে না, কারণ 4 দিক থেকে আজান দিচ্ছে। এবার ফাইনালি বলেন সবার সব কিছু ক্লিয়ার কিনা, আমরা আজকে যা যা পড়ছি সব কিছু 100% ক্লিয়ার আছে কিনা, কোনো কনফিউশন আছে কিনা একটু বলি। আমাদের যদি আমাদের কনফিউশন থাকে তাহলে প্রবলেম, কনফিউশন থাকলে তার আছে সলিউশন। সো আমাদের ক্লাস করার পর তোমার নাই কোনো কনফিউশন, কারণ তুমি ক্লাসে দিয়েছো তোমার অ্যাটেনশন। একজন বলতেছে ভাইয়া আপনি এত ভালো করে বোঝানো কার থেকে শিখেছেন। আসলে বোঝানো জিনিসটা কারো থেকে শিখা যায় না, এটা হচ্ছে সম্পূর্ণ নিজস্ব। তো আমি আমার মতোই, সবাই সবার মতোই, এখানে কারো থেকে শেখার কোনো কিছু না। তবে আমরা প্রত্যেকটা জিনিস কারো না কারো থেকে শিখি। তো এক্ষেত্রে আমার বোঝানোটা কতটুকু ভালো আমি জানি না, তবে সবসময় চেষ্টা করি হচ্ছে যত ভালোভাবে বোঝানো যায়। এখন তুমি এখানে আমাকে এটা জিজ্ঞেস করতে পারো আপনি বোঝানোর সময় কোন ইথিক্সটা মেনটেন করেন। হ্যাঁ, ভবিষ্যতে তোমরা তো পড়াবো, তোমাদেরও জানা দরকার, তো সেটা বলে দিই। আমরা তো পড়াশোনা আজকে শেষ, তো ভবিষ্যতেও জানা দরকার কি আমাদের কোন ইথিক্সটা মেনটেন করি। ইথিক্স হচ্ছে এটাই, ভাইয়া আমার বয়স খুব বেশি না, কিছুদিন আগে আমি স্টুডেন্ট ছিলাম। তো আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি এসএসসি দিয়েছিলাম 2013 সালে। তাহলে তোমরা হিসেব করে দেখো, তোমাদের সাথে হয়তো আমার 5-7-8 বছরের গ্যাপ এরকম। তো সেক্ষেত্রে হচ্ছে ভাইয়া জিনিসটা হচ্ছে আমি চিন্তা করে হচ্ছে এরকম, অ্যাজ এ স্টুডেন্ট আমি কী চাইতাম। এখন
জিনিসটিগুলো নিয়ে আমরা হয়তো অনেক বেশি অ্যানালাইজ করি বা পড়তে ভালো লাগে বিদায় তোমরা যতটুকু পড়তেছো আমরা তো আরও অনেক বেশি পড়তে হয়, অনলাইনে অনেক জায়গা থেকে অনেক জিনিস ঘাটাঘাটি করি যাতে করে কনসেপ্টগুলি ক্লিয়ার হয়, কারণ তোমাদের সময় থাকতে আমাদেরও অনেক কিছু ক্লিয়ার ছিল না। এই যেমন এই টপিকসটা নিয়ে যে আমি কত ঝামেলায় পড়ছি, এক বইতে একটা মানে এমন না যে বইতে ভুল। যেমন ফর এক্সাম্পল তুমি যখন এই মিউটাকে হালকা সাপেক্ষে ঘন ধরতেছ তখন প্রকৃত বা আপাত, এবার যদি মিউটা ঘন সাপেক্ষে হালকা হয় তাহলে এটা উল্টে যাবে না। তো বইগুলো তো জিনিসটি ক্লিয়ার করা নাই বা আমি হয়তো আমি বুঝি নাই, সেটা হচ্ছে ভিন্ন কথা। বাট আমি চিন্তা করি যেটা সেটা হচ্ছে অ্যাজ এ স্টুডেন্ট আমি কী চাইতাম। দেখো পড়াশোনা জিনিসটা আসলে খুব বেশি আমাদের কি বলে ভালোবাসার জিনিস না, এটা কারো পছন্দের না। বাট আমার কথা হচ্ছে পছন্দের না হলে এটা তোমাকে করতেই হবে। তোমার ভাত খাইতে ভাল লাগে না, বাট তোমাকে ভাত খাইতেই হবে। তা আমার কথা হচ্ছে ভাত যেহেতু খাবো তো আমি একটু লুক্রেটিভ ভাত খাই, ভালো ভালো ভাত খাই, বিরিয়ানি খাই, হ্যাঁ যেহেতু খাইতেই হবে। তাহলে আমার কথা হচ্ছে এখানেও সেম, যেহেতু পড়তেই হবে এবার আমরা পড়াশোনার স্টাইলটাকে একটু মজাদার করি, এটাকে আমরা একটু উপভোগ্য করি। এটা হচ্ছে আমার মেন থিম যে আমরা ক্লাসটাকে উপভোগ্য করবো। আর সেকেন্ড কথা হচ্ছে যে আমাদের ক্লাসে অ্যাজ এ স্টুডেন্ট আমি কী চাইতাম, অর্থাৎ ক্লাসটা যদি আমি করতাম তাহলে আমি কী চাইতাম। অ্যাজ এ স্টুডেন্ট আমি যেটা চাইতাম আমি সেটা দেওয়ার চেষ্টা করি। অ্যাজ এ স্টুডেন্ট আমি অলওয়েজ চাই হচ্ছে একজন স্যার খুব গুছানোভাবে লেকচার দিবে, আমি যাতে বই পড়ে এই চিন্তাটা করা না লাগে ওই বইতে এটা দিছে, ওই বইতে এটা দিছে, ওই বইতে এটা, ওই বইতে এটা, এই কনফিউশন ওই কনফিউশন, এই ম্যাথ নিয়ে টেনশন ওই ম্যাথ নিয়ে টেনশন, ক্লাসের মধ্যে আমার থাকতেছে না কোনো অ্যাটেনশন, ক্লাসে নেই কোনো মজা, আমার কাছে মনে হচ্ছে ক্লাস না আমার কাছে একটা সাজা। তো আমার কথা হচ্ছে এই সাজা নেওয়ার কোনো দরকার নাই, ক্লাস একটু মজাদার হওয়া চাই। ওই কারণে তোমাদের সাথে আছে আমি উবাই, আর আমি স্টুডেন্টদের কথা চিন্তা করে লেকচারগুলো অ্যারেঞ্জ করার চেষ্টা করে যাই। আর কতটুকু সফল হই জানি না, বাট চেষ্টা করি হচ্ছে যতটুকু উপভোগ করা যায়, পড়াশোনা জিনিসটাকে যতটুকু তোমাদের মধ্যে সরিয়ে দেওয়া যায়। সায়েন্স জিনিসটাকে অনেকে বেশি অনেক ভয়ঙ্কর মনে করে, আসলে সায়েন্স জিনিসটা সোজা, তোমরা নিজেরাই বুঝতেছো যে টপিক্সটাকে একটু সিকোয়েন্সিয়ালি মনে করতে। আমাদের অনেকের ক্ষেত্রে দেখা যায় স্টাইল একটু প্রবলেম। স্টাইলটা কেমন, আমি এটা পড়ার সময় ওই জিনিসটা লাগবে, এখন একটা জিনিস পড়ানোর মাঝখানে যদি তোমাকে আরেকটা জিনিসের মধ্যে ঢুকে যাই তোমার কাছে বিরক্ত লাগবে না? কিরে ভাই পড়াতে লাগছেন এটা চলে গেছেন কোথায়, ক্লাসে ঢুকছে এক জায়গায় চলে গেছে আরেক জায়গায়, তখন নিজের কাছে বিরক্ত লাগে। তো ওই কারণে আমার সিকোয়েন্সটা হয় এমন, যেমন তুমি এখানে আমার বারবার বলবা মিউ মিউ বলতেছি, এই মিউর কাহিনী আমি আগে শেষ করে ফেলছি গত ক্লাসে। আজকের ক্লাসে তুমি দেখবা যত জিনিস তোমাকে পড়াইছি তার জন্য যতটুকু আগে থেকে জানার কথা ছিল ততটুকু গত ক্লাসে তুমি অলরেডি জেনে গেছো, যার কারণে আজকের ক্লাসে তোমার খুব একটা প্রশ্ন নাই। কিন্তু আমি যদি গত ক্লাসে এটা পড়াইতাম আর শুরুতে ওই জিনিসগুলো, তখন দেখা যেত এখান থেকে আবার ওইখানে দৌড়ে যেতে হইতো, তখন তোমার কাছে বিরক্ত লাগতো। তো আমাদের কথা হচ্ছে বিরক্ত লাগার কোনো কারণ নাই, আমরা ইনশাল্লাহ আরও ভালো ভালো লেকচার নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।